Assalamu alaikum everyone. Hope you are equally well. কারণ করোনার এই প্যান্ডেমিক কঠিন সময়ে আমাদের প্রায় সকল ক্লাস অনলাইন ক্লাসগুলো টার্ম কার্ড সবকিছু যেন আমাদের এই অনলাইনে শেষ করতে হচ্ছে, যার ফলে আমরা আমাদের পরীক্ষা ডেমো কোনোটাই সঠিকভাবে সঠিক নির্দেশনা গোছানোর সময় পাইনি বা নির্দেশনা পাচ্ছি না। যদিও মেডিকেল লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্ট টাইমে ফার্স্ট ইয়ার, কারণ আমাদের মেডিকেল লাইফের পড়াশোনার যে স্টাডির যে মেথড বা সে সম্পর্কে আমাদের তেমন কোনো প্রপার ধারণা এই সময় থাকে না। আর তাই প্রফ যখন আমাদের দরজার প্রায় করার নাড়তে চলে এসেছে, তখন আমরা অনেকটাই দিক নির্দেশনা পাচ্ছি এবং দিক দিশারি হয়ে পড়ছি। একটি প্রপার গাইডলাইনের জন্য আমরা প্রায় খুঁজে বেড়াচ্ছি দিক বিদিক। আর তাই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি শুধুমাত্র আমাদের একাডেমিক উন্নতির প্রকল্পে প্রিভিয়াস ইয়ারে প্রফ ক্র্যাশ প্রোগ্রাম এবং জিও লার্নার্স এর মতো এই ইয়ারেও ফার্স্ট ইয়ার প্রফ চ্যালেঞ্জ নামক প্রোগ্রামের আয়োজন করেছে, যা আমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর এই আয়োজনে আমরা পার্টিসিপেট করলে হোপসো আমাদের এক্সাম ফোবিয়া অনেকটাই কেটে যাবে অ্যান্ড আমরা একটা প্রপার গাইডলাইন পাবো বলে আমি আশা করছি। আর তাই জিও এর ফার্স্ট প্রফ এক্সামিনেটের কথা মাথায় রেখে জেনেসিস আজকেও একটি স্পেশাল লাইভ সেশনের আয়োজন করেছে। আমাদের আজকের টপিক ট্রিক্স অ্যান্ড হ্যাকস অ্যাবাউট ফিজিওলজি। সবাই টপিকটি শুনেই অলরেডি গেস করে ফেলেছি আজকে ফিজিওলজির কি অসাধারণ একটি লাইভ সেশন আমরা পেতে চলেছি। আর তাই আমাদের এই বিষয়ে আজকে প্রপার গাইডলাইন দিতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে মেধাবী শিক্ষার্থী অ্যাজ আ মেন্টর হিসেবে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে মিনাজ চয়ন ভাইয়া আর্টফোর্স মেডিকেল কলেজের সেশন 2016-17 ব্যাচের স্টুডেন্ট এবং জিওইউর আর্মি এম্বাসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করছে। ভাইয়ার আরেকটি বিষয় আমি না বললেই নয়, সেটি হচ্ছে ভাইয়া তার রিসেন্ট প্রফে বিউপিতে ওভারঅল 17 অর্থাৎ 17তম স্থান, র্যাঙ্কিং এর 17তম স্থান অর্জন করেছে। তাই শুনেই বোঝা যাচ্ছে ভাইয়া তার স্টাডি সম্পর্কে কতটা সিরিয়াস। তাই আশা করছি আজকে আমরা ভাইয়ার থেকে আমাদের সকল ফিজিওলজি প্রবলেম সলভ করে নিব। আর তার জন্য আমাদেরকে অবশ্যই তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং তোমাদের যে কোনো প্রবলেম কমেন্ট সেশনে আমাদের জানিয়ে দিতে পারো। আমরা ভাইয়ার থেকে অ্যান্সার নিয়ে তোমাদের জানিয়ে দিব। আর তাই দেরি না করে চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ মিউসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিনহাজুর রহমান ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, কারেন্টলি ফাইনাল ইয়ারে আছি এবং জেনেসিসে আর্মি এমবিসি অ্যাডভাইজার হিসেবে আছি। তো আজকে আমাকে একটা লাইভ সেশনে রাখা হয়েছে, এটা ফার্স্ট প্রফ ক্রাশ প্রোগ্রামের। তো আই হোপ তোমাদের জন্য কিছু ডিরেকশন এন্ড কিছু ট্রিক্স এন্ড হ্যাকস প্রোভাইড করতে পারবো, যেগুলো কিনা প্রফ বা আদার্স যে এক্সাম গুলো আছে সেগুলোতে ইনশাআল্লাহ তোমাদের হেল্প করতে পারবো। তো যেহেতু আজকের সেশনটা একটা ইনফর্মাল সেশন, তো আশা করি ইনফর্মাল টপিক গুলো বেশি বেশি শেয়ার করবো। হোপফুলি তোমরা হেল্পফুল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়ার কাছে প্রথমেই চলে যাবো। ভাইয়া আপনার নিজের অনুভূতি থেকে যদি বলেন, আপনার নিজের প্রফ এক্সামের বা প্রফ কিভাবে আপনি দিতেন বা তার আগের পড়াশোনা বা তার আগের মোমেন্টের কথাগুলো ধরে। আচ্ছা, মেডিকেল সায়েন্সের প্রফ ব্যাপারটা না টোটালি আইটেম কার্ড বা অন্যান্য যে কোনো পরীক্ষার থেকে একটু ব্রড। তো হচ্ছে তোমার প্রিপারেশনটাও ওইভাবে নেওয়া লাগে। লাইক তুমি আইটেমের জন্য যে কষ্টটা করবা বা কার্ড বা টার্মের জন্য যে কষ্টটা করবা, প্রফের জন্য কিন্তু সেই কষ্টটা করবা না। একটু বিশাল প্রিপারেশন নেওয়া লাগবে। লাইক তোমার অনেক দিন ধরে মানে লং টার্ম প্রফ পরীক্ষা বেসিক্যালি 1-1.5 মাস 2 মাস 3 মাসে চলে যায়। তো ওই হিসাবে তোমাদের একটু মেন্টালি প্রিপেয়ার থাকা লাগবে। আর তোমরা যেহেতু এখন ফার্স্ট প্রফ পরীক্ষার্থী, তো এখনো তো কোনো প্রফ অ্যাটেন্ড করো নাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটু হয়তো ওভারকাম করা লাগবে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে। তো ওই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে প্রফ পরীক্ষা না, এই টার্ম গুলা বা কার্ড গুলা যেভাবে ওভারকাম করে আসছো ওইভাবেই ওভারকাম করতে হবে ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে তোমার একটু অর্গানাইজ থাকতে হবে। এখন কিভাবে অর্গানাইজ থাকবা, দেখা গেছে যে যারা আমাদের যে মেডিকেল লাইফটা কিন্তু টোটালি তোমার রেগুলার একটা ফ্লোর উপর থাকা লাগে। তুমি যদি একটা ফ্লো উপর থাকো, তারপর যদি অ্যাবসেন্ট থাকো, তারপর আবার যদি ফ্লোতে আসতে পারবে না। তো ওই ক্ষেত্রে যারা রেগুলার ফ্লোতে ছিলা,
তো তারা ইনশাল্লাহ এক চান্সে পাশ করে যাবে, বাট অন্যরা যে পাশ করবে না তা না। তো এই প্যান্ডেমিকের মধ্যে তোমাদের সবারই একটা গ্যাপ চলে আসছে, দেখা গেছে যে ঠিক মতো পড়া হচ্ছে না, এক্সাম নেওয়া হচ্ছে না বা এরকম কিছু। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে অল্প অল্প করে পড়ো, ঠিক আছে, অল্প অল্প করে পড়া লাগবে। অ্যান্ড এখনো যত টাইম আছে, দেখা গেছে যে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন দিতে দিতে এখনো হচ্ছে তোমার 1 থেকে 1.5 মাস লাগবে। তো ওই হিসাবে তোমার এই 1-1.5 মাসটা তুমি যদি ইউটিলাইজ করতে পারো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, নট নেসেসারি যে দিন রাত 24 ঘন্টা পড়া লাগবে। জাস্ট হচ্ছে তুমি দিনের একটা পোর্শন, কারণ তোমাদের ক্লাস থাকে আবার, তো দিনের একটা পোর্শন তুমি সেলফ স্টাডির জন্য রাখবে, যেখানে শুধুমাত্র তুমি তোমার নিজের সেলফ স্টাডিটা করবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করা লাগে। এই ট্যাকটিক্স গুলো নিয়ে আমি হচ্ছে ফার্দার আলোচনা করবো ইনশাল্লাহ। আর তোমাদের যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমি সেশনের শেষে যদি টাইম থাকে আর তোমরা যদি ইন্টারেস্ট জি হও অবশ্যই তাহলে শেয়ার করবো ইনশাল্লাহ। ভাইয়ার কাছে প্রথমে আমি যে ফার্স্ট কোশ্চেনে চলে যেতে চাই যে ভাইয়া হাউ টু স্টাডি ফিজিওলজি স্মার্টলি। আচ্ছা, ফিজিওলজি স্মার্টলি যদি বলতে চাও তাহলে হচ্ছে একটা ফার্স্ট আমি বলবো যে আমাদের যে ফিজিওলজি যে নলেজটা, শুধুমাত্র ফিজিওলজি না, ফার্স্ট ইয়ারের 3টা সাবজেক্টই যে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, 3টা কিন্তু অনেক বাস্ট। তো হচ্ছে ওই ক্ষেত্রে ফিজিওলজিটা তোমার হচ্ছে ভিজুয়ালাইজ করা, টোটালি তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার উপর ডিপেন্ড করে। দেখা গেছে তুমি অ্যানাটমি সারফেস মার্কিং, সারফেস, তারপর হচ্ছে পার্টস বা বর্ডার, এগুলো দেখে কিন্তু অনেকটা মানে চড়াই উচ্চাই পার করে চলে আসতে পারবা, কিন্তু ফিজিওলজিটা কিন্তু তোমার একটু ভিজুয়ালাইজ করা লাগবে। উইদাউট ভিজুয়ালাইজেশন তুমি এটা পারবা না। ইন দ্যাট কেস আমার যে তোমরা যেহেতু প্রফ এক্সামিনি, তো ওই ক্ষেত্রে তোমাদের ডিরেকশনটা আমার ওইভাবেই হবে যে প্রফ এন্ড ভাইবা ওরিয়েন্টেড। আমি কিন্তু এখন তোমাদেরকে ফিজিওলজি কিভাবে পড়া লাগবে সেভাবে যদি কিন্তু বলবো না, হ্যাঁ। তো স্মার্টলি যেহেতু বলতে চাচ্ছি, তো হচ্ছে ফার্স্ট অফ অল এখন তোমাদের সবকিছু ওরিয়েন্টেড হবে ভাইবা ওরিয়েন্টেড এন্ড রিটেন ওরিয়েন্টেড। ফার্স্ট অফ অল ইম্পাসাইজ দিবা হচ্ছে তুমি রিটেনের উপর। আমি বারবার এই কথাটা বলি জুনিয়রদের যে রিটেনের উপর বেশি গুরুত্ব দেওয়া লাগে, কারণ রিটেনটাই আমার মেইন। মেইন কেন বললাম, এখন বলতে পারো যে না ভাই, ভাইবা মেইন। কারণ হচ্ছে ভাইভাতে কেন আমি মেইন বলি না, কারণ ভাইভাটা হচ্ছে টোটালি আনসার্টিন। দেখা গেছে যে তুমি অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে গেলা, দেখা যাচ্ছে যে ভাইভা বোর্ডে গিয়ে তোমার শর্ট ব্লক হয়ে গেল। তুই ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল বা ইন্টারনাল দেখবে না যে তুমি পড়ছো, সারা পড়ছো না ঘুমাইছো। তারপর হচ্ছে তুমি এক্সাম দিতে গেলা, তোমার এক্সটার্নালে মাথা গেছে গরম হয়ে, তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ব্যাড ইফেক্ট করবে তোমার এক্সামে। ওই ক্ষেত্রে আমি ভাইভাটাকে আনসার্টিন বলবো। তো ওই ক্ষেত্রে রিটেনের উপর বেশি গুরুত্ব দিবা। তো যেহেতু তুমি বললা যে ফিজিওলজি কিভাবে স্মার্টলি তোমার পড়া লাগবে, তুমি তোমাদের টাইম খুবই অল্প, তো ইন দ্যাট এত শর্ট টাইমের মধ্যে তুমি অবশ্যই ফার্স্ট অফ অল তোমার রিটেনের জন্য যা যা করা লাগে, রিটেনটাকে ডেভেলপ করার জন্য যা যা করা লাগে তুমি সেটাই করবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার কিছু বাইভাতে তোমার কিছু শর্ট টাইমিংস থাকতে পারে, কিছু ল্যাগিংস থাকতে পারে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার শর্ট টাইমিংস আর ল্যাগিংস গুলা আইদার তুমি ডেমো নাও বা ক্লাস করো বা জেনেসিসের ক্লাস করো বা ফ্রেন্ডের থেকে ডেমো নাও বা ইউটিউবে ভিডিও দেখো, যেভাবেই হোক তুমি ওইটা ওভারকাম করে নিয়ে আসতে পারবা। ভয় পাওয়ার কিছু নয় যে আমি এই ভিডিওটা মানে এই টপিকটা পারতেছি না, এখন হয়তো আমি ফেল করবো না। তোমার প্রফ যে পরীক্ষাটা সেটা সিকোয়েন্স, স্টেপ বাই স্টেপ তোমার পার করা লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার রিটেন হয়, রিটেনে যদি তুমি একটা ভালো মার্কস দাও, ওটার ইম্প্যাক্টটা পড়ে গিয়ে তোমার ভাইবার। কারণ ভাইভাতে আবার পার্ট আছে, অসপি আছে, ট্রেডিশনাল আছে, আবার ভাইভা বোর্ড আছে। তো ভাইবার দিন সকালবেলা হচ্ছে অসপি হয়, তো তুমি যদি হচ্ছে অসপিটা সামাও খারাপ দিয়ে দাও, তো ওই খারাপ দেওয়ার একটা যে ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্টটা গিয়ে পড়বে তোমার ভাইবার বোর্ডের উপর, ট্রেডিশনালের উপর। তো তোমার কিন্তু সিকোয়েন্সিয়ালি যাওয়া লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি গুরুত্ব দিবা রিটেন, দেন হচ্ছে তুমি অসপি, দেন হচ্ছে তুমি ভাইভা বোর্ড, দেন সবার লাস্ট হচ্ছে ট্রেডিশন। এগুলা গেল। আর স্মার্টলির কথা আরেকটা আমি অ্যাড করবো যে হ্যাঁ, তোমরা, এটার সাথে প্রফেও কিভাবে প্রিপারেশন নিব সেটাও বলে দিন। হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি ইনশাল্লাহ। তোমরা হচ্ছে যেটা পড়তেছো সেটা একটু আগেই বললাম যে ভিজুয়ালাইজ করে পড়া লাগবে, প্লাস হচ্ছে এই যে পড়াটা পড়তেছো সেটা যেন লং লাস্টিং। দেখা গেছে আমি একটা পড়া পড়লাম, কালকে ভুলে গেলাম, ব্যাপারটা যেন এরকম না হয়। কোরিলেট করে ট্রাই করবা আমার বডির সাথে বা তোমার আশেপাশে যা কিছু দেখতেছো নর্মাল, সবকিছু নর্মাল ফিজিওলজি। যদি অল্টারনেটিভ হয় সেটা হচ্ছে নর্মাল প্যাথোলজি। ইন দ্যাট সেন্স তোমার একটু কোরিলেট করে পড়া ট্রাই করলে দেখা যাচ্ছে কোরিলেট কোনগুলো করবা, যেমন হচ্ছে রিনাল সিস্টেমটা কোরিলেট করতে পারো, সিবিএসটা কোরিলেট করতে পারো, দেন হচ্ছে তোমার এন্ডোক্রাইনটা কোরিলেট করতে পারো, যেটা মানে মোস্ট অফ দ্য টাইম টিচারদের খুবই ফেভারিট কোশ্চেন। তো কিছু কিছু টপিকে তুমি যদি কোরিলেশন করে পড়ো, তো হচ্ছে তোমার টপিক গুলা লং লাস্টিং মাথায় থাকবে, প্লাস হচ্ছে পড়াটাও ইজি হবে। এখন হচ্ছে হাউ টু কমপ্লিট ফিজিওলজি বিফোর প্রপ। ইন দ্যাট সেন্স তোমার হচ্ছে আমি বলবো কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করে তোমার আগানো লাগবে। কি ট্যাকটিক্স গুলো কি? দেখা গেছে যে আমরা যখন প্রফের প্রিপারেশন নেওয়া শুরু করি, বেসিক্যালি তোমার যদি মনে করো আগামী মাসের 1 তারিখে পরীক্ষা হয়, তো তুমি এই 30 দিন ভাগ করে নিবা, 10 দিন অ্যানাটমির জন্য, 10 দিন
ফিজিওলজি 10 দিন বায়োকেমিস্ট্রির জন্য। হয়তো ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে একটু টাইমটা কমাই দেবে, কারণ অ্যানাটমি অনেকটা টাইম খায়। এনিওয়েজ তোমরা 7-8 দিন রাখো, যাই রাখো। তো যখন টপিক গুলা কমপ্লিট করার ট্রাই করবা, একটা কথা মাথায় রাখবা যে কখনো আমি ফার্স্টে থেকে শুরু করবো না। ফিজিওলজি কখনো ফার্স্টে থেকে শুরু করবো না। কেন শুরু করবো না? কারণ হচ্ছে তোমার দেখা গেছে যে আমরা যখন ফার্স্টে থেকে পড়াগুলো শুরু করি, আমাদের ফার্স্টে থেকে পড়াগুলো এত ডিপে পড়ি, মানে এত ভালো করে পড়ি যে লাস্টের দিকে টপিক গুলো আমরা পড়ি না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যে সিলেবাস, তোমার সিলেবাসের লাস্টের দিকে টপিক গুলো কি, এন্ডোক্রাইন আছে, নার্ভাস সিস্টেম আছে, স্পেশাল সেন্স আছে, তারপর হচ্ছে রেনাল সিস্টেম আছে। তো তুমি যদি ওই টপিক গুলো ডেপথ বা ইম্পর্টেন্স না দিয়ে পড়ো, ওই ক্ষেত্রে কিন্তু তুমি একটা ল্যাগিংস থেকে যাবে। এবং তুমি জানো কিনা জানি না যে তোমার ভাইবা বোর্ডে একটা গ্রুপ তোমার এই টপিক গুলোতে থাকে, এবং পাস ফেল অনেকটা এর উপর ডিপেন্ড করে, এই বোর্ডটাতে কেমন পরীক্ষা দিয়েছো সেটার উপর ডিপেন্ড। তো ওই সব ক্ষেত্রে তোমার যখন তুমি পড়ার রিভাইজটা শুরু করবা প্রফের আগে, তুমি বোর্ড 1 বোর্ড 2 জেনে নিবা যে বোর্ড 1 এ কি আছে, বোর্ড 2 তে কি আছে, যেটা আমি একটু পরে বলে দিব তোমাদের যে বোর্ড 1 আর বোর্ড 2 তে কি আছে। তো হচ্ছে ওই বোর্ড 1 বোর্ড 2 সিকোয়েন্সিয়ালি যে টপিক গুলোর উপর আমার গুরুত্ব দেওয়া দরকার সেই টপিক গুলোর উপর গুরুত্ব দিবা। যেমন হচ্ছে বোর্ড 1 এ তোমার কি কি গুরুত্ব দেওয়া দরকার, বোর্ড 1 এ আছে কি কি, যেমন হচ্ছে তোমার সিবিএস আছে, তারপর হচ্ছে ব্লাড আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, আর ইন্ট্রোডাকশন আছে। তো বোর্ড 1 এ যেটা, আর জিআইটি আছে। তো বোর্ড 1 এ হচ্ছে তোমার যেটা গুরুত্ব দেওয়া লাগবে সেটা হচ্ছে তোমার রেসপিরেটরি সিস্টেম এন্ড ব্লাড। টিচারদের খুবই ফেভারিট কোশ্চেন। আর ভাইবা ভাইবা বলো, রিটেন বলো, কিংবা ট্রেডিশনাল বলো, এখান থেকে মোস্ট অফ টিচাররা কেন জানি এখানে ঘুরে ফিরে নিতে চায়। আর তারপর বোর্ড 2 তে এগুলো পড়া হয়ে গেলে দেন বোর্ড 1 এর বাকি টপিক গুলো পড়ো। তারপর হচ্ছে বোর্ড 2 তে চলে যাবা। বোর্ড 2 তে তুমি অবশ্যই এন্ডোক্রাইন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কারণ তোমার যদি কপাল ভালো থাকে এন্ডোক্রাইন দিয়ে শুরু হবে, এন্ডোক্রাইন দিয়ে শেষ হবে। আর যদি স্যার যদি তোমার থেকে এক্সপেকটেশন বেশি রাখে, তাহলে হয়তো তোমার নার্ভাস সিস্টেম দিয়ে বা স্পেশাল সেন্স দিয়ে শুরু করতে পারে, ওইটা আলাদা ব্যাপার। এখন হচ্ছে আহ, তুমি তো ফিজিওলজি এখনো পড়তেছো, তাই না? ফিজিওলজি জি ভাইয়া। এখনো তো তোমার নলেজ গুলো তো ডেপথে যায় না বা এত ক্লিয়ার না। এখনো অনেক কিছুই তোমার ক্লিয়ার না, ইভেন আমারও ক্লিয়ার না। তবুও যাই হোক, পড়ার সময় যেটা কিনা সমস্যা থাকবে ইনস্ট্যান্টলি, আইদার সিনিয়র হোক, টিচার হোক, বা ইউটিউবের ভিডিও হোক, যেভাবে হোক ব্যাপারটা ক্লিয়ার করে নিবা। ঠিক আছে? আর হচ্ছে তোমরা যেখান থেকে পড়ো কিনা, যে প্রফের আগে যে বললো যে কিভাবে সিলেবাসটা শেষ করবে, তো তোমরা যেখান থেকে পড়ো আশা করি তোমাদের সবারই একটা কোশ্চেন ব্যাংক আছে। কোশ্চেন ব্যাংক জি থেকে ভাইয়া। তোমরা প্রিভিয়াস 5 থেকে 7 বছরের কোশ্চেন গুলা আজকে তোমার হচ্ছে দাগায় ফেলবা, টপিক অনুযায়ী দাগায় ফেলবা। এটা হয় কি, গাইডে দাগায় ফেলবা, কারণ আমরা তো রিটেনের জন্য গাইড রিয়ারলি কয়েকজন পড়ি, হ্যাঁ, ম্যাক্সিমাম তো গাইডই পড়ি। তো হচ্ছে গাইডের মধ্যে কোশ্চেন গুলো দাগায় রাখবা। তো হচ্ছে তোমার যখন পরীক্ষার জন্য পড়তে যাবা, তো এক্সট্রা দাগানোর জন্য আর তোমার টাইম নষ্ট করা লাগে না। ওই দাগাইতে গিয়ে কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো এই টাইমটা এক্সক্লুড করার জন্য আমি চাচ্ছিলাম যে তোমরা এখন থেকে হচ্ছে প্রিভিয়াস 5 থেকে 7 বছর ইনক্লুডিং মে এন্ড নভেম্বর ওই কোশ্চেন গুলো কালেক্ট করবা, কালেক্ট করে হচ্ছে টপিক ওয়াইজ জাস্ট হাইলাইট করে রাখবা, অথবা কোশ্চেনের সাইডে লিখে রাখবা রিটেন অথবা ভাইবা, তোমার যেটা সুবিধা আছে এভাবেই। আর যেটা বললাম আমি, ইমপ্যাসেস বা ইম্পর্টেন্স কোনটার উপর দিবা, এই টপিক সবগুলো টপিকের উপর ইমপ্যাসেস দিবা। বাট যে টপিক গুলো একদম না জানলেই না, মাস্ট টু নো, সব টপিকে মাস্ট টু নো থাকে। ভাইবার জন্য যখন ভাইবার পড়াটা পড়বা, তোমরা যখন প্রফের আগে সাপোজ প্রফ 1 তারিখ আগে মাস, তো হচ্ছে তোমরা তো এখন প্রিপারেশন নিবা। তো হচ্ছে প্রফের যখন প্রিপারেশন নিবা, তো যে টপিক গুলো প্রত্যেকটা টপিকেই, সিবিএস হোক, রেনাল হোক, রেসপিরেটরি হোক, প্রত্যেকটা টপিকে কিন্তু তোমার মাস্ট টু নো আছে, নাইস টু নো আছে। তো মাস্ট টু নো যেগুলো আছে সেগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বা, এবং ট্রাই করবা কোন একটা রিডিং পার্টনার নিয়ে পড়া। এখন বলতে পারো প্যান্ডেমিক এর মধ্যে রিডিং পার্টনার কোথায় পাবো? রিডিং পার্টনার পাওয়া কোনো ব্যাপারই না। তোমরা হচ্ছে এখন জুমের মধ্যে হচ্ছে তোমরা 4-5 জন মিলে একটা পড়া দিয়ে দিলা, তারপর হচ্ছে পরের দিন হচ্ছে সেই পড়াটা আবার ডেমো দিলা, এভাবে পড়া দিয়ে দিলা, জি পড়ার ভাইয়া। ডেমো দিলা, দেওয়ার মাধ্যমে হয় কি তোমার একটা টার্গেট, যখন একটা টার্গেট ক্রিয়েট হয় তোমার কিন্তু সিলেবাসটা তাড়াতাড়ি তুমি টানতে পারবা। ঠিক আছে? আর একজন জি আমাকে ভাইয়া। টেক্সট করতে চান এমসিকিউ পড়ার সিস্টেমটা বলে ভালো, হ্যাঁ আমি যাচ্ছি এমসিকিউ তে, জি আমার ভাইয়া। একটু তানভীরুল ফরম্যাটটা একটু লিখেছেন হ্যাঁ, আমি একটু এমসিকিউ ভাবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেবো, হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দিয়ে আমি তোমাদের একটা স্লাইড জি দেখাচ্ছি, ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল মিউস আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি এমসিকিউ তে যাচ্ছি, বাট এমসিকিউ তে যাওয়ার আগে আমি ফরম্যাটটা একটু বলে নেই। এক্ষেত্রে হচ্ছে তোমার রিটেনের, তোমরা আশা করি সবাই জানো, তো আমি একটু বলে যাচ্ছি। রিটেনে হচ্ছে তোমার টোটাল হচ্ছে পেপার 1 আর পেপার 2 তে মিলে হচ্ছে 200 মার্কস, হ্যাঁ, জি ভাইভাতে ভাইয়া। হচ্ছে 100 মার্কস, বোর্ড 1 বোর্ড 2 তে হচ্ছে 50-50 করে। এখন যে রিটেনে যাবা, রিটেন হচ্ছে প্রত্যেকটা পেপারে, মানে পেপার 1 পেপার 2 তে সিকিউ তে হচ্ছে 70,
এমসিকিউ হচ্ছে 20 আর তোমার অ্যাসেসমেন্ট হচ্ছে 10। এই অ্যাসেসমেন্টটা কাদের? অ্যাসেসমেন্টটা হচ্ছে যারা কিনা রেগুলার ছিল, রেগুলার আইটেমে অ্যাপিয়ার করছো, তারপর হচ্ছে একটা ভালো মার্কস ক্যারি করছিল কার্ড টার্ম আইটেমে, তাদেরকে অ্যাসেসমেন্টে 10-এ অনেক সময় 8, 9, 10ও দেওয়া যায়। ইনফ্যাক্ট যাদের ইমপ্রেশন ভালো থাকে ওদের 10-এ 10ও পাইতে দেখছি। তারপর হচ্ছে প্র্যাকটিক্যালে চলে আসো। প্র্যাকটিক্যালে আছে তোমার ট্রেডিশনাল, অসপি আর তোমার খাতা, মানে প্র্যাকটিক্যাল খাতা, কপি যেটা। ট্রেডিশনাল হচ্ছে তোমার 50 মার্কস, অসপিতে হচ্ছে 40 মার্কস এন্ড কপিতে হচ্ছে তোমার 10 মার্কস। আর রিটেন পেপার 1-এ কোন কোন গ্রুপ আছে? পেপার 1-এ গ্রুপ এ এন্ড গ্রুপ বি। তো গ্রুপ এ এর ক্ষেত্রে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি, ব্লাড এন্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্ড হচ্ছে তোমার গ্রুপ বি তে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এন্ড জিআইটি। এটা কিন্তু প্রফেট সিকোয়েন্সটা বলতেছি আমি, যে পেপার 1-এ কি কি পরীক্ষা দিচ্ছ তোমরা, পেপার 2-তে কি কি পরীক্ষা দিচ্ছ। দেন হচ্ছে পেপার 2-তে যাবা। পেপার 2-তে হচ্ছে তোমার গ্রুপ এ তে হচ্ছে তোমার রেনাল আছে, তারপর হচ্ছে এন্ডোক্রাইন এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ড গ্রুপ বি তে হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম, স্পেশাল সেলস এন্ড টেম্পারেচার। এটা গেল। এখন আসো ভাইভাতে। ভাইভাতে হচ্ছে বোর্ড 1-এ হচ্ছে তোমার পেপার 1টা ফেস করবা এন্ড বোর্ড 2-তে হচ্ছে তোমার পেপার 2টা ফেস করবা। এখন আমি এমসিকিউ তে ডিরেক্ট চলে যাচ্ছি। রিটেনের জন্য কথা বলবো। তো রিটেনের মধ্যে ফার্স্টে আছে আমার এমসিকিউ। তো এমসিকিউ আমি যেভাবে পড়তাম, তোমরা যদি কাইন্ডলি ফলো করতে পারো বেটার, তাও যদি না ফলো করতে পারো তাহলে আমি সেশন শেষে জাস্ট 2টা পয়েন্ট বলে দেবো, ওই 2টা পয়েন্ট অ্যাটলিস্ট ফলো করবে। ওই 2টা পয়েন্ট হচ্ছে পাস করার জন্য। আর যারা সবগুলো পয়েন্ট ফলো করতে পারবে ওরা হচ্ছে ইনশাল্লাহ অনার্স সহ হচ্ছে তোমার পাস করে আসবে। তো হচ্ছে এমসিকিউর জন্য যদি আমি বলি, তোমরা অলরেডি তোমাদের কাছে অনেকের কাছে কোশ্চেন ব্যাংক আছে, তাই না? তো যাদের কাছে কোশ্চেন ব্যাংক নাই তারা কাইন্ডলি তোমাদের ব্যাচমেটের সাথে কোশ্চেন ব্যাংকটা শেয়ার করে নিও। তো কোশ্চেন ব্যাংকে খেয়াল করবা, প্রিভিয়াস 5 থেকে 7 বছরের কোশ্চেন গুলো আছে, যেখানে কিনা নভেম্বর প্রফ আর মে প্রফের কোশ্চেন দেওয়া আছে। তো তোমরা করবা কি, এই কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। এখন একটা কথা বলো, এত এত কোশ্চেন একটা বছর, একটা মানে একটা সেশনে তোমার 20টা করে কোশ্চেন আসে, তাহলে এমন করে কতগুলো কোশ্চেন? এই একটা কোশ্চেন যদি তুমি সলভ করতে যাও দেখা যাচ্ছে যে মাথাটা ঠিক থাকবে না, ধৈর্য আর কুলাবে না। তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতাম, মানে আমাদের ব্যাচমেটরা যেটা করতাম, আমরা একজন কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিয়ে তোমার হচ্ছে সবগুলা এমসিকিউ 5টা বা 10টা করে 20 জনের মধ্যে ভাগ করে দিতাম। তো এইভাবে হয় কি, তোমার এমসিকিউ গুলা তোমার যথেষ্ট কারেক্টলি তুমি দাঁড়াইতে পারবা, প্লাস হচ্ছে তোমার ধৈর্য নষ্ট হবে না এবং তুমি কাজটা অনেক ইজিলি করতে পারবে। প্লাস হচ্ছে যখন এমসিকিউ গুলো দাঁড়ায় ফেললা, তোমাদের কাছে তো কপি ছিলই। তো হচ্ছে ওই কপি গুলোতে টি অথবা এফ, মানে ট্রু অথবা ফলস লিখে ওইটা হচ্ছে পিডিএফ বানিয়ে সবার কাছে পাঠিয়ে দিবে। এই পিডিএফটা করে কি, পরীক্ষার আগের দিন, মানে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার একদিন আগে এই পিডিএফটা খুবই হেল্পফুল হয়। ঠিক আছে, এটা গেল তোমার। তারপর হচ্ছে আর এখানে অবশ্যই ছেলে মেয়ে সবাইকে ইনভলভ করবা, কারণ হচ্ছে তোমরা যদি একা দেখা যাচ্ছে একটা গ্রুপ ইনভলভ করো, দেখা যাচ্ছে যে তোমাদের কাছে যে এমসিকিউটা কারেক্ট মনে হচ্ছে ওদের কাছে আরেকটা অপশন কারেক্ট মনে হচ্ছে, তো ওইভাবে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো তোমরা যত বেশি ডিসকাস করতে পারবা তোমাদের যে ল্যাগিংসটা ছিল ওই ল্যাগিংসটা কিন্তু কাভার আপ হয়ে আসবে, প্লাস হচ্ছে আনসার কারেক্ট হওয়ার পসিবিলিটিটাও বেশি হবে। ঠিক আছে, আমি অলরেডি 3টা প্রুফ অ্যাটেন্ড করেছি। তো হচ্ছে ব্যাপারটা হয়তো তোমাদের জন্য একটু টাফ, বাট টাফ না, তোমরা যদি একটু ভাগ করে নাও তো এট দ্য সেম টাইম 2টা কাজ হবে। একটা হচ্ছে পড়াও হয়ে গেল, ডিসকাসও হলো, ডেমো হলো, প্লাস হচ্ছে তোমরা কিছু এমসিকিউ তেও মার্কস নিয়ে আসতে পারলা। আর এমসিকিউ তে কিন্তু 20 মার্কস, তো হচ্ছে এই 20 মার্কসের মধ্যে যদি 16 প্লাস তুলতে পারো তো একটা ভালো মার্কস ক্যারি করতে পারো আলটিমেটলি। দেন আসো তুমি এমসিকিউর ক্ষেত্রে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গাইটন লাগবে কিনা। এমসিকিউর ক্ষেত্রে গাইটন তো সবাই পড়তে পারে না। আমি আনঅফিসিয়ালি যেটা সত্যি কথা, গাইটন ইনফ্যাক্ট আমিও সব সাবজেক্ট মানে সব টপিক পড়তে পারিনি। ওই না যে তা না, কয়েকটা টপিক পড়ছি, বাট ট্রাই করছি পড়ার। এখন যারা গাইটন পড়ো নাই তাদের দরকার নাই গাইটন পড়ার, প্লিজ গাইটন আমিও পড়তে যাও, মাথা কতগুলো ব্যথা নষ্ট কোশ্চেন নিচ্ছি একটু পাস করার জন্য টেকনিকটা যদি একটু বলতেন। আর অনেকে গ্রুপ স্টাডি করার অ্যাটেম্প নিয়েও হচ্ছে গিয়ে মানে পারেনি, লাস্টলি সাকসেসফুল বা ফ্রুটফুল কোনো কিছু হয়নি দেখে নেট প্রবলেমের জন্য অনেক ঝামেলা হয়েছে। এখন কি করতে পারে এরকম কিছু একটা? আচ্ছা ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা ঠিক আছে, যেটাতে ছিলাম যে গাইটন লাগবে না, বাট হচ্ছে কিছু কিছু আমি এখানে কিছু কিছু এমসিকিউ টপিক অ্যাড করে দিছি। এগুলো হচ্ছে গাইটনের থেকে, তোমরা কাইন্ডলি এই টপিকগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে এগুলো থেকে আমি দেখছি যে প্রিভিয়াস ইয়ার অনেক এমসিকিউ গুলো আসে। তো কাইন্ডলি হচ্ছে যেমন তোমার যে গাইটনের যে চার্ট গুলো ছিল, ইসিএফ বা আইসিএফ এর ইলেকট্রোলাইট চার্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট, তারপর হচ্ছে তোমার যে ব্লাডের যে প্রপার্টি আছে, তারপর হচ্ছে তোমার সিবিএস বলো, সিবিএস এর মধ্যে কার্ডিয়াক আউটপুট বা হার্ট রেট যে ফ্যাক্টর গুলা, দেন হচ্ছে নার্ভাস সিস্টেমের মধ্যে রিসেপ্টর টাইপ, এই টপিক গুলা গাইটনে খুঁজে খুঁজে একটু কাইন্ডলি পড়ে নিও। গাইডন পড়ো, অথবা গাইডন না পাইলেও তোমার যে গাইডটা আছে গাইডের মধ্যে সুন্দর করে এই টপিক গুলা সুন্দর করে লেখা আছে, ইনক্লুডিং দেয়ার
নর্মাল ভ্যালুস, তো ওই ভ্যালু গুলো অ্যাটলিস্ট এমসিকিউর জন্য আলাদা মার্কিং করে রেখে দিও, যাতে পরীক্ষার আগের দিন টপিক গুলো একটু দেখে যেতে পারো। সবচেয়ে বেটার হয় প্রিভিয়াস এর কোশ্চেন, দেন হচ্ছে তোমার এই টপিক গুলো পড়লে বেটার। দেন হচ্ছে আসো তোমরা যে যারা এখন এই যে প্রফ ক্লাস প্রোগ্রামে যারা আছো, যারা কানেক্টেড আছো, তো হচ্ছে ওরা তো জেনেসিস এ পরীক্ষা দিবা, জেনেসিস এ ক্লাস করতেছো, জেনেসিস এ পরীক্ষা দিবা। তো জেনেসিস এর যে পরীক্ষা সিস্টেমটা, ওরা কিন্তু এমসিকিউ পরীক্ষা নেবে, হ্যাঁ। তো আমি ওদের কোশ্চেন গুলো দেখছি, ওরা যথেষ্ট ডেডিকেটেড, ওরা যথেষ্ট সুন্দরভাবে তোমাদের জন্য কোশ্চেন গুলো করছে। কাইন্ডলি ওই পরীক্ষাগুলা অ্যাটেন্ড করার ট্রাই করো। পরীক্ষাগুলো অ্যাটেন্ড করলে কি হবে, কি তুমি পারো আর না পারো, যে কোশ্চেন গুলো পাবা সেই কোশ্চেন গুলো তোমরা কালেক্ট করে ওই কোশ্চেন গুলো ডে বাই ডে সলভ করে ফেলো, ডে বাই ডে সলভ করে ফেলো। এতে হয় কি, তোমার এট দ্য সেম টাইম পড়াও হয়ে গেল, প্লাস হচ্ছে কিছু এমসিকিউ তুমি তোমার কাছে রাখতেও পারলা, যেগুলো কিনা পরীক্ষার আগে একটু তোমার ভরসা দিবে। কমন পড়বে না কোন পড়বে তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো হবে এমসিকিউর জন্য বা যে কোনো রিটার্ন প্রিপারেশনের জন্য? অ্যাকচুয়ালি আমি আর্মির ব্যাকগ্রাউন্ডে বলতেছি, আমাদের একটা নিজস্ব এমসি কোশ্চেন ব্যাংক ছিল, যেটা একজন, তোমরা ওইটা ফলো করতে পারো, কিংবা সেলিম রেজারও কোশ্চেন ব্যাংক ছিল মেবি একটা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ তো হ্যাঁ, তো ওটাও ট্রাই করতে পারো। মোটামুটি 5 থেকে 7 বছর হলেই তোমার যথেষ্ট, এনাফ, মোর দেন এনাফ, 5 থেকে 7 বছর মোর দেন এনাফ। হ্যাঁ। ভাইবা বোর্ডে কি কোশ্চেন মানে কোন টপিক গুলা বেশি থাকে, মানে পাওয়ার চান্স বেশি ওগুলা, মানে কোন কার্ড গুলা থাকবে? হ্যাঁ, হ্যাঁ, ভাইবা বোর্ডে তোমার দেখা গেছে মেশে তুমি যেটা বলা যায়, ভাইবা বোর্ডে তুমি যদি ঢুকো, তো ভাইবার প্যাটার্নটা একটু ডিফারেন্ট। যে ফ্রেন্ড ভালো পারে ওর কাছে যাও, গিয়ে ওর থেকে ডেমো নাও। ওর ডেমো আচ্ছা। দেওয়ার সময় দেখবে, যে কিছু এক্সট্রা বলতেছে, ঠিক আছে। ওরা জিজ্ঞেস করবা যে তুই কোথেকে পড়ছো, তো হচ্ছে ওর মধ্যে যে এক্সট্রা গুলো আছে, ওই এক্সট্রা গুলো তুমি তোমার গাইড বা নোট ওখানে হচ্ছে ছোট করে নোট করে রাখো। তো পড়ার সময় ওই এক্সট্রা গুলো তুমি একটু পড়ে যাবে, মানে একটু চোখ বুলে যাবে, যাতে হ্যাঁ, তোমার ডিউ ইনস্ট্যান্ট। বোর্ডের আন্ডারে যারা আছে তাদের কি অন্য বোর্ডের কোশ্চেন দেখা লাগবে, বা দেখলে কি কোশ্চেন আচ্ছা, হ্যাঁ, এটা ক্ষেত্রে কমন হচ্ছে পড়ে? কমন পড়বে না যে তা না, কমন অবশ্যই পড়বে, হয়তো হুবহু কমন পড়বে না। দেখা গেছে যে অন্য যেমন চিটাং ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, ওরা তারপরে শাহজালাল আছে, ওরা যে কোশ্চেন গুলো করে না, ওরা কিন্তু অন্য জায়গা থেকে কোশ্চেন আনে না, ওরা কিন্তু টপিকের কোশ্চেনই দেয়। তো তুমি যদি ওদের কোশ্চেন গুলো সলভ করে আসো, তো হয় কি, তোমার তোমার হচ্ছে ওইগুলো প্র্যাকটিস হয়ে গেল, প্লাস হচ্ছে কমন পড়ার আরেকটু চান্সটা বেড়ে গেল আর কি। তুমি সামনে তোমার যে কোশ্চেনই পাবা সেই কোশ্চেনই সলভ করে যাবে, কমন পড়ুক আর না পড়ুক, ভাইয়া, ঠিক আছে। ফার্স্ট দিন যদি আমার ভাইবা পড়ে তখন আমি কি করব? আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে উইয়ার্ড একটা কোশ্চেন, যে ফার্স্টে ভাইয়া পড়াটা সেটা টোটালি আনলাকি। তুমি আনলাকি মানে হচ্ছে, কিন্তু টেনশনে কিছু না, যে আমি কোশ্চেন তো পাচ্ছি না, বা আমি কেমনে পরীক্ষা দিব। ফার্স্ট কথা হচ্ছে, যারা ফার্স্ট বোর্ডে পড়ে এবং যার ভাইবা ফার্স্টে থাকে, তার উপর টিচারদের আলাদা একটা সিম্পেথি থাকে। তাই আমি কখনো দেখি নাই যে ফার্স্ট বোর্ডে বা ফার্স্ট ভাইভাতে যেই গেছে সে খারাপ ভাইবা দিছে এবং তার ফেল করেছে। আর তোমাদের আমি একটা কথা ইনস্টিটিউট করতে যাই, যে এবার যারা পরীক্ষা দিচ্ছে, মানে থার্ড প্রফ বল, আমি থার্ড প্রফ দিয়ে আসলাম, সেকেন্ড প্রফ, ফার্স্ট প্রফ বা সেকেন্ড প্রফ রেজাল্ট এখনো বাইরে বের হয় নাই পুরোটা। তোমরা দেখবা যে পাস করার হারটা রিলেটিভলি অন্যান্য বছরের তুলনায় বেশি। কেন বেশি? কারণ হচ্ছে টিচাররা জানে যে অলরেডি তোমরা অনেকটা পিছিয়ে গেছো। তো যেই স্টুডেন্টটা রেগুলার ছিল, সেই স্টুডেন্টটা যদি আরো 6 মাস পিছিয়ে যায়, তো তুমি বুঝতেছো কনসিকুয়েন্সটা কোন জায়গায় দাঁড়াবে। তো টিচাররাও চাবে না যে এখন কোনো একটা স্টুডেন্টকে আটকাইতে। তো যেই ছেলে বা মেয়েটা ফার্স্ট বোর্ডে ফার্স্টে ভাইভা দিতে যাবে, সে বেসিক্যালি ভয় পাবে। এটা জানো, আমিও ভয় পেতাম, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তোমার ভাইভা অবশ্যই সিম্পল কোশ্চেন দিয়ে শুরু হবে। তোমার কখনো স্যাররা বলবে না যে গিয়ে বলো যে উমুক নার্ভাস ট্রাক্টের পাথওয়েটা বলো, তারপর হচ্ছে আইসাইটের পাথওয়েটা বলো, এগুলো কিছু ধরবে না। তোমার সিম্পল কোশ্চেন ধরবে, সিম্পল কোশ্চেন তুমি যদি ডিল করতে পারো, দেন হচ্ছে তোমার আস্তে আস্তে ডেপথে যাবে। আর ভাইবার কিন্তু একটা লিমিট থাকে, যে নাইস টু নো, মাস্ট টু নো, যেগুলো তোমার মাস্ট টু নো, সেখানে এই যে তোমরা যারা জয়েন করছো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা ওই লিমিটটা ইনশাল্লাহ ক্রস করতে পারবা। কারণ এতবার পড়ছো, একটা ভিজুয়ালাইজ হয়ে গেছে, একটা ব্রেন একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। তোমরা যদি বলতে নাও পারো, অ্যাটলিস্ট বুঝাই দিতে পারবা। তো টিচাররা অতটুকুতেই খুশি। টিচাররা কিন্তু তোমার কাছে একদম গাইডন হুবহু চায় না, যে লাইন বাই লাইন। টিচার কিন্তু লাইন বাই লাইন হুবহু গাইডন ধরে বসে থাকেন। ইনফ্যাক্ট রিটেনের আমি যে জন্য ভাইবা পড়ে গেছি তোমার, না ভাইবা পড়ে- ভাইয়া, জি হ্যাঁ, বলো। ভাইয়া, আপনার কথা একটু শোনা যাচ্ছিল না, বলেন। হ্যাঁ, আমি যে ভাইবা বোর্ডে গেছি, ভাইবা বোর্ড 2 তে বিলিভ ইট অর নট, আমি টোটালি ব্লাঙ্ক ছিলাম। কারণ হচ্ছে, আর মেবি টিচারের ইমপ্রেশনের জন্য, বা আমার কাছ থেকে এক্সপেকটেশন ভালো ছিল কিনা জানি না, বাট টিচার যাওয়া মাত্র সে হচ্ছে আমারে মানে এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন ধরা শুরু করছে। মানে আমি আনসারই করতে পারতেছিলাম না টোটালি। কারণ আমি কি করবো, এখন ফেল তো করার চান্স নাই, কারণ হচ্ছে ইন্টারনাল বসে ছিল, সে হাসতেছে লিটারেলি।
ইন্টারনালদের মুখ দেখে কিন্তু বোঝা যায় কোন সেটা পাস করবে কোন সেটা ফেল করবে। তো হচ্ছে ইন দ্যাট কেস তোমরা যদি টোটাল ব্ল্যাঙ্কও থাকো, তোমাদের প্রিভিয়াস যে রেকর্ড গুলো আছে, তোমরা আইটেম ক্লিয়ার করছো, টার্ম ক্লিয়ার করছো, কার্ড ক্লিয়ার করছো, যারা ক্লিয়ার করো নাই বা যাদের টার্ম বা কার্ড ক্লিয়ার হয় নাই, তোমাদের কিন্তু একটা রেকর্ড থাকে তোমাদের তোমাদের কলেজের কাছে। তো টিচাররা যখন তোমাদের ফেল করাবে, তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদের রেকর্ড গুলো একটু উল্টে দেখবে যে এই স্টুডেন্টটা কি ফেল করানোর যোগ্য কিনা। তারপর হচ্ছে তোমার রেকর্ড গেল, রেকর্ডের পর তোমার রিটার্নের কাছে চলে যাবে, রিটার্নের খাতা উল্টাবে। রিটার্নের খাতা যদি তুমি, এই জন্য আমি রিটার্নটাকে ভালোভাবে বুঝতে বলবো। দেখা যাচ্ছে রিটার্নটাকে যদি তুমি ভালোভাবে শেষ করে দিয়ে আসতে পারো, তো রিটেনে একটা ভালো মার্কস ক্যারি করবে। তো টিচাররা তখন বলতে পারবে যে না, এই স্টুডেন্টটা রিটেন আমার ভালোভাবে লিখছে, হয়তো ভাইভাতে শর্ট ব্লক হয়ে গেছে বা একটু পাজল হয়ে গেছে, এই জন্য ও বলতে পারে। আর কোথায় জানি ছিলাম, ভাইয়া। হ্যাঁ ফার্স্টে, মানে ফার্স্টে যাদের ভাইবা তাদের কোশ্চেন কমন ফলানোর জন্য তুমি কি করবা? তাদের কোশ্চেন কমন ফলানোর জন্য আমি অবশ্যই সিনিয়রদের কাছে পাঠিয়ে দিব। সিনিয়রদের কাছে যাও, সিনিয়রদের থেকে তোমার হচ্ছে সিনিয়ররা অলরেডি দেখা গিয়ে কোশ্চেন অলরেডি, ওদের একটা গ্রুপ ছিল যেখানে ওরা কোশ্চেন শেয়ার করতো, তো ওদের থেকে ওই কোশ্চেন গুলো শেয়ার করে নিবা। যেমন আমাদের কলেজে যারা জুনিয়র আছে, এটা ট্রেডিশন হয়ে গেছে যে জুনিয়ররা সিনিয়রদের কাছে যাবে, কোশ্চেন গুলো কালেক্ট করবে, ওই কোশ্চেন গুলো যাদের ফার্স্ট ইয়ার বোর্ডে ভাইবা তারা হচ্ছে পড়ে যাবে। এবং কোশ্চেন গুলো কমন পড়ছে, কারণ হচ্ছে তোমার মেডিকেলে যে ইন্টারনাল থাকে সে কিন্তু অলমোস্ট আগের বারও ছিল, এবারও থাকবে। এক্সটার্নাল যে আসবে সে কিন্তু যে ফেব্রুয়ারিতে যে আসছে তার আসার পসিবিলিটি 90%। ঠিক আছে, তো হচ্ছে তার কোশ্চেন গুলো কিন্তু তুমি ফেস করতেছো। তো আর যদি তার কোশ্চেন সে যদি না আসে, তো হচ্ছে ওটা লাকের ব্যাপার। ওই ক্ষেত্রে আমি বলবো যে একটু প্রিপারেশন একটু ভালো রেখো, বাট ফেল করবে না। ফার্স্ট বোর্ডে ফেল করার চান্স রিলেটিভলি কম। ঠিক আছে, তোমরা ভাইয়া ফার্স্টের দিকে যাদের রোল এদের কি ফার্স্ট ভাইবাটা হবে, মানে ফার্স্ট ভাইবা বোর্ডে? এটা অ্যাকচুয়ালি আপু কলেজের রোলের উপর ডিপেন্ড করে। অনেক সময় কলেজগুলো লটারি করে। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে যাদের রোল নাম্বার ছিল মাঝখানে তারা হচ্ছে ফার্স্ট বোর্ড ফেস করছে। যাদের হচ্ছে ফার্স্টের দিকে রোল ছিল ওরা হচ্ছে বায়োকেমিস্ট্রিতে চলে গেছিল। তো এটা কলেজের উপর ডিপেন্ড করে। তো মানে মোটামুটি 60 to 70% শিওর থাকবো যে যাদের রোল ফার্স্টে তারা কোনো না কোনো একটা বোর্ড ফার্স্টে ফেস করবে, আইদার ফিজিওলজি হোক বা বায়োকেমিস্ট্রি। দেন হচ্ছে একজন কোশ্চেন করছিল যে কিভাবে সিলেবাস স্টার্ট করবো। আচ্ছা, হ্যালো। আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি মিউট হয়ে গেছেন। সরি। আচ্ছা, ফার্স্ট একজন কোশ্চেন করেছিল যে কিভাবে রিটেনের প্রিপারেশন, মানে রিটেনটা কিভাবে আমি শুরু করবো, মানে প্রিপারেশন এটা শুরু করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলবো রিটেন দিয়ে শুরু করবো। রিটেন শুরু করার এখনই রিটেন, মানে তুমি যদি আজকে থেকেও পড়া শুরু করো, আমি এখনই বলবো যে তুমি রিটেনটা শুরু করো, রিটেনের কোশ্চেন গুলো দাগাও, রিটেনের কোশ্চেন গুলো গুছাও। এখন আরেকজন কোশ্চেন করছিল যে রিটেনের জন্য ভাইয়া, কিভাবে বিউপির জন্য গাইড, কোন গাইডটা পড়বে, এটা একজন কোশ্চেন করেছিল। sorry, বিউপি বোর্ডের জন্য কোন গাইড ফলো করবে, মানে কোন কোশ্চেন গুলো ফলো করবে কোন বোর্ডের? আমি বলবো যে তোমরা ব্লুপ্রিন্ট গাইড আছে, তারপর হচ্ছে সেলিমিরাজা আছে, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো। ঠিক আছে, কোন বোর্ডটা ফলো করবে, বোর্ডের কোশ্চেন? কোন বোর্ডের কোশ্চেন? এটা কি ইয়ের জন্য কি জানি বলে, রিটেনের জন্য? জি ভাই, বিউপি মানে বোর্ডে যারা আছে আচ্ছা, তারা আচ্ছা। কোন, ঢাকা বোর্ড না কোন বোর্ড? না না, হ্যাঁ বিউপির জন্য হচ্ছে বিউপির আলাদা কোশ্চেন ব্যাংক আছে। হ্যাঁ, যারা হচ্ছে কোশ্চেন ব্যাংক চাচ্ছ তারা একটু কাইন্ডলি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ বা আর্মি মেডিকেল কলেজে যারা ছিল তোমার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যারা এখন আছে, ওরা একটু কাইন্ডলি একজন কোশ্চেন ব্যাংক একটু কালেক্ট করে নিও। আর যদি না পাও তাহলে হচ্ছে আমাকে টেক্সট করলেও আমি ইনশাল্লাহ কোনো সামহাও কালেক্ট করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা শুধুমাত্র বিউপির জন্য। এখন বিউপির ক্ষেত্রে যারা আছো তারা যে ডিউর কোশ্চেন কমন পাবা না তা কিন্তু না। দেখা গেছে যে বিউপির টিচার যারা কোশ্চেন করে তারা কিন্তু ঢাকা ভার্সিটি থেকে পাশ করে আসছে, মানে ঢাকা ভার্সিটি আন্ডারে, তারপর হচ্ছে চিটাং ভার্সিটি আন্ডারে পাশ করে আসছে। তো ওরা কিন্তু একটু মজা নিতে তোমার ওই বোর্ড, মানে ওই ভার্সিটির কোশ্চেন গুলো দিয়ে দিবা। তো একদম যে অন্য ভার্সিটির কোশ্চেন বাদ দিয়ে দিব তা না, বাট বিপির জন্য বিপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করলেও ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ইনফ্যাক্ট আমি একজন পড়ে আসছি, আমার তো কমন পড়ছে ইনশাল্লাহ, কমন পড়ার কথা। দেন হচ্ছে রিটেনের প্রিপারেশন। রিটেন আগে ভাইবার আরো কিছু কোশ্চেন কমপ্লিট করে নিই, যে ভাইবা যদি মানে কতক্ষণ ডিউরেশনে হয় ভাই ম্যাক্সিমাম ভাইবা? ভাইবার প্রিপারেশনটা হচ্ছে তুমি যদি ভালো স্টুডেন্ট, মানে খুব বেশি ভালো স্টুডেন্ট হও, ভাইবার ডিউরেশন হবে তোমার 12 থেকে 15 মিনিট। এর মধ্যে 2 মিনিট 3 মিনিট হচ্ছে তোমার টিচার, তোমার নাম, বাবার নাম, বাবা কি করে, তারপর হচ্ছে কোথা থেকে আসছো, স্কুল কলেজ, এগুলা জিজ্ঞেস করতে করতে টাইম চলে যাবে। আর যদি টিচার যদি আরো চিল মুডের টিচার হয় তাহলে হচ্ছে
বলবে যে বাবা কি খেয়ে আসছো, মানে খোশ গল্প করবে একটু, এভাবে করে 4-5 কার্ড মিনিট গুলা কিভাবে তুলতে হয় এই সম্বন্ধে আসলে কোনো আইডিয়া নেই তো এসব। কার্ড গুলো হচ্ছে তোমার র্যান্ডমলি কার্ড তোলা লাগে। এখন হচ্ছে আম, আমি একটা স্ক্রিন শেয়ার করছিলাম যে তোমার বোর্ড 1 বোর্ড 2 তে কি কি আছে। বোর্ড 1 ছিল তোমার ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি, দেন হচ্ছে তোমার তোমার 4টা বক্স থাকবে। একটা বক্সে ইন্ট্রোডাকশন টু ফিজিওলজি, দেন হচ্ছে 2 নম্বর বক্সে হচ্ছে তোমার সিবিএস, 3 নম্বর বক্সে ব্লাড, 4 নম্বর বক্সে হচ্ছে তোমার রেসপিরেটরি, আর 5 নম্বর বক্সে হচ্ছে জিআইটি। তো তুমি প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন হচ্ছে সাজানো থাকে। তো তুমি র্যান্ডমলি কার্ড তুলে টিচারের কাছে দিয়ে দিবা, অথবা তুমি কার্ডের কোশ্চেন গুলো পড়বা, দেন হচ্ছে ওগুলো আনসার করে দিবে। আর তুমি যদি কোশ্চেন গুলো ভালো পারো, দেন হচ্ছে টিচার ওইখান থেকে ফরওয়ার্ড করবে যে আমি এই স্টুডেন্টটাকে ভালো মার্কস দিতে চাই, অনার্স মার্ক দিতে চাই, তো আমি আর একটু ডেপথে যাবো। তো তখন হচ্ছে তুমি বুঝে যাবা যে টিচার তোমাকে ভালো মার্কসের জন্য কি কোশ্চেন করতেছে। তো ওইভাবে আনসার করবা, পারলে বেটার, না পারলে ফেল করাবে না, পাস করে দিবে। আচ্ছা একজন কি ভাই, জিনিস, একজন হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক। ভাই রিটেন কোশ্চেনে তাহলে আবার চলে যাই। রিটেন হ্যাঁ, কোশ্চেনে হচ্ছে রিটেন কিভাবে প্রিপারেশন নিব, আর যেহেতু কোয়ারেন্টাইন সময় সবারই একটু ফাঁকিবাজি হয়ে গেছে এখন, মানে এই কম সময়ের মধ্যে কিভাবে রিটেন পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোভাবে আচ্ছা, নেওয়া যায়? রিটেন পরীক্ষার প্রিপারেশনের জন্য রিটেনের জন্য একটা জিনিস তোমরা খেয়াল রাখবা। তোমরা এখানে ম্যাক্সিমাম যারা আছো, তো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে ম্যাক্সিমাম হচ্ছে খাতার মধ্যে গদ বাঁধা লিখা আসো, যে মনে করো যে আমি পৃষ্ঠা পড়াইলে হচ্ছে মার্কস পেয়ে যাবো বা এরকম কিছু। এরকম না, ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার রিটেনের প্রত্যেকটা কোশ্চেন, শর্ট নোট হোক বা এক্সপ্লানেশন হোক বা যে কোনো কোশ্চেনই হোক, তুমি ট্রাই করবা যে কোশ্চেনটাকে 3টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে তুমি কি দিবা, ইন্ট্রোডাকশনের মধ্যে তুমি ডেফিনেশন দিবা বা বোঝানোর ট্রাই করবা 1 থেকে 2 লাইনের মধ্যে যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। দেন হচ্ছে তুমি চলে যাবে এক্সপ্লানেশনের মধ্যে তুমি 6 থেকে 7 লাইন জিস্ট কথা লিখবা। টিচাররা কখনো তোমার ওই বদ বাঁধা প্যারাগ্রাফ পড়তে ইচ্ছুক না, টিচাররা তোমার জিস্ট কথা পড়ে পড়ে তোমার নাম্বার দিয়ে দেয়। 2টা পোর্শন গেল। 3 নম্বর পোর্শনে কি করবা, তোমরা ভাবো যে শুধুমাত্র অ্যানাটমিতে আমি ফিগার অ্যাড করবো, না, ব্যাপারটা টোটালি ভুল। আমি যে আমার ফিজিওলজি পরীক্ষা দিয়ে আসছি, যদি ফিজিওলজি আমি 20টা কোশ্চেন আনসার করি, এর মধ্যে 16 থেকে 17টা কোশ্চেন ফিগার ছিল, অথবা ফিগার যদি না দিতে পারি ফ্লো চার্ট ছিল। এখন তোমরা আমাকে বলো যে ভাই ফিগার তো সব ইয়েতে দিতে পারবো না, ঠিক আছে, তো হচ্ছে ঠিক আছে ফিগার দিতে পারো না, কিন্তু তুমি তো একটা ফ্লো চার্ট তো দিতে পারবা। তো ফ্লো চার্টটা দিয়ে দাও না। তো ফ্লো চার্টটা দিলে করে কি, তোমার পেজের ভলিউমটা বাড়ে, তোমার হচ্ছে টিচার খুশি হয়, তোমার খাতাটা অ্যাট্রাকটিভ হয়, প্লাস হচ্ছে টিচার তোমার ফ্লো চার্টটা দেখে অনেকটা ডিটারমাইন করে যে আমি কত নাম্বার দিব, তুমি কারেক্ট লিখছো না ভুল লিখছো। ঠিক আছে, দেখা যাচ্ছে তোমার হরমোনের ফাংশন আসলো, তুমি হরমোনের ফাংশনটা লিখলা, যে হরমোনের ফাংশনটা আসছে সেই হরমোনটা ইন্ট্রোডাকশন লিখলা যে কোথেকে হরমোনটা সিক্রেট হয় বা হরমোনটা কি অ্যাকচুয়ালি। দেন হচ্ছে হরমোনের কেমিক্যাল নেমটা লিখে দিলা। দেন হচ্ছে তুমি হরমোনের ফাংশনে চলে গেলা, হরমোনের ফাংশনটা লিখে ফেললাম। দেন হচ্ছে তুমি একটা ফিগার বা ফিগার তো দিতে পারবে না, একটা ফ্লো চার্টের মধ্যে ছোট ছোট করে কি পয়েন্ট গুলো লিখে দিলা যে এগুলো হচ্ছে হরমোনের ফাংশন। তো টিচার কিন্তু একটা ভালো মানে দেখা হ্যাঁ, গেছে যে 3টা পয়েন্ট আরেকবার রিপিট করবেন, অনেকে বুঝতে পারেনি। একটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, 2 নম্বর হচ্ছে এক্সপ্লানেশনটা 7 থেকে 8 লাইন বা 6 থেকে 7 লাইন, 7 লাইনের মধ্যে তুমি শেষ করবা। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইদার ফিগার অথবা ফ্লো চার্ট। ফিগার তো আর পাবা না সব ইয়েতে, তো হচ্ছে ফ্লো চার্টটা না, দিয়ে দিবা। আচ্ছা ফ্লো চার্টটা, হ্যাঁ, গ্রাফ বা ফ্লো চার্ট, গ্রাফ দিলে ভাই, বেটার। কত পেজ করে লিখলে মার্ক, মানে এরকম কোনো আছে? ডিপেন্ড করে, দেখা গেছে যে শর্ট নোট গুলোতে তোমার 2.5 মার্কস থাকে, তো 2.5 মার্কসের জন্য আমি এক পেজ বলতে পারি। এখন তোমার লেখা যদি অনেক বড় বড় হয় তো তুমি 1.5 পেজ যাবা, আর তোমার লেখা যদি আমার মতো ছোট ছোট হয় তো হচ্ছে তুমি 1 পেজ বা 1.5 পেজের মধ্যে বড় কোশ্চেন শেষ করে দিতে পারো। আর কখনো তোমার লেখার ভলিউমের উপর তোমার নাম্বার দেন, এটা মেডিকেল, আচ্ছা, এটা তোমার বিজিএস, মানে সমাজবিজ্ঞান বা ধর্মশিক্ষা না যে খাতা মোটা আমি নাম্বার বেশি দিই। তোমার লেখা কি লেখা কি লিখছো ইংলিশে অনেক বেশি লেখা থাকে অন্যান্য সাবজেক্টের তুলনায়? না না না, মোটেও বেশি এরকম? লেখা লাগে না। যেখানে বেশি লেখা লাগে সেখানে তোমরা বুঝবা, ঠিক আছে। আর ফিজিওলজি না, তোমার বেশি লেখার কোনো ওয়ে নাই, ওরা টু হ্যাঁ, দ্য পয়েন্ট। অনেকের কাছ থেকে শুনে যে শুনেছি সিনিয়রদের থেকে, মানে মানে ফিজিওলজিতে লেখা শেষ করা অনেক কঠিন হয়ে যায়, মানে টাইম ডিউরেশনের তুলনায় লেখা বেশি থাকে, এরকম কিছু কি হয়? হ্যাঁ, কোশ্চেন বুঝাতে পেরেছি আমি? হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তোমার এটা অনেক সময় অনেক টিচাররা করে কি, তোমার একটু মেইন কোশ্চেন যেটা, মেইন কোশ্চেনের সাথে তোমার একটু লেস লাগাই দেওয়ার ট্রাই করো। লেস বলতে তোমার কি, মনে করো মেইন কোশ্চেন হচ্ছে তোমার 1.5-2 পেজ চলে যায়, ওরা করে কি লেস হিসেবে তোমার আরেকটা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন লাগাই দিল। তো এই ক্ষেত্রে হয় কি, তোমার
মার্কস কমে গেল কিন্তু তোমার লেখা কিন্তু বেড়ে গেল। তো ওই ক্ষেত্রে তুমি মার্কস অনুযায়ী নাম্বার দেবে। যেটা তোমার 2.5 মার্কসের কোশ্চেন সেটা তুমি 2.5 মার্কসের জন্য লিখবা। দেখা গেছে 2.5 মার্কসের কোশ্চেনে যদি তুমি 4 মার্কসের জন্য 3 পেজ লিখে ফেলো, লাভ নাই আচ্ছা আমার। 2.5 মার্কসের কোশ্চেন তোমার কখনো 2.5 দিবে না, 2 দিবে, 2 কি 2.25। যদি তোমার লেখা সুন্দর হয়, যদি তুমি আমি যে 3টা ফরম্যাট বললাম, 3টা ফরম্যাট যদি তুমি ফলো করতে পারো, দেন হচ্ছে তোমার 2 থেকে 2.25 দিবে, বাট কখনো 2.5 দিবে না। তো এত বেশি লিখে তো লাভ নেই। তো তোমার যত মার্কসের কোশ্চেন তুমি অতটুকুই লিখবে, এর বেশি লিখবা না। তোমার টাইমের ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে। মানে শর্ট নোট অ্যান্সার করা ভালো নাকি অ্যাভয়েড করাই বেটার? শর্ট নোট আনসার করা ভালো। শর্ট নোট আনসার করলে হচ্ছে তুমি অল্প সময়ে আনসার করে ফেললে, প্লাস হচ্ছে অল্প লিখে ভালো মার্কস ক্যারি করতে পারো। শর্ট নোট ব্যাপারটা টোটালি তোমার হচ্ছে ফিগার, গ্রাফ এগুলোর উপর ডিপেন্ড করে। আর শর্ট নোট যেগুলো দেয় না স্যাররা, ওগুলো হচ্ছে তোমার পয়েন্ট আনসার থাকে, যেমন হচ্ছে এই পয়েন্ট লিখলে এত মার্কস, এই পয়েন্ট লিখলে এত মার্কস, ডেফিনিশন লিখলে এত মার্কস। তো আমি বলবো যে শর্ট নোটটা বেটার আই থিঙ্ক। ভাই ফিগার আঁকতে আঁকতেই দেখা যায় টাইম শেষ হয়ে যায় রিটেটের। কিভাবে সবকিছু মেনটেন করা যায় আগে থেকে? এত সুন্দর ফিগার লাগবে না, ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা। কারণ হচ্ছে একটা গ্রাফ কালার বানাতে, করা লাগবে ভাইয়া? সরি, কালার করা লাগবে ফিগার? না না, এত কিছু লাগবে না। কারণ হচ্ছে তুমি কালার করার টাইম পাবো না। দেখা গেছে যে আমি এরকম ফার্স্ট পেপারে কালার করতে গিয়ে আমার পরে টাইম টানাটানি পড়ে গেছে। তো আচ্ছা হচ্ছে এত কিছু লাগবে না, তোমরা হচ্ছে জাস্ট মানে পেন্সিল দিয়ে নর্মাল ড্রয়িং করে দিলে। তবে হ্যাঁ, লেখাটা একটু ক্লিয়ার রাখবো। হ্যাঁ, আছে না যে একটা কোশ্চেন আমার হাফ পেজে শেষ হয়ে গেল, আমি একটা পেজের নিচ থেকে শুরু করবো না, দরকার নাই। আমার পেজের শর্ট পয়েন্ট নেই। একটা কথা, তোমরা যেটা ভুল করো ফার্স্ট প্রফ এক্সামিনিরা, সেটা হচ্ছে আমি এটা আমার ব্যাচমেটদের ক্ষেত্রেও দেখছি এবং ভুল হয় সবার খুব বেশি। তোমার প্রত্যেকটা মেডিকেলে প্রফের সময় মনে করো তুমি পেপার 1 দিতে গেলে, তো পেপার 1-এ কয়টা গ্রুপ থাকে? দুটো গ্রুপ, গ্রুপ এ দুইটা। এন্ড গ্রুপ। হ্যাঁ, তো হচ্ছে তোমার দুইটা গ্রুপের জন্য দুইটা খাতা দিবে। তো ওরা অনেক সময় লিখে দেয় এটা হচ্ছে গ্রুপ এ এর খাতা, ওটা হচ্ছে গ্রুপ বি এর খাতা। তো আমরা করি কি, অনেক সময় বুঝি না যে কোনটা গ্রুপ এর খাতা কোনটা গ্রুপ বি এর খাতা, করি উল্টা পাল্টা করে। মানে যেই খাতা আমি গ্রুপ এ লিখলাম, ওই খাতা আমি আবার গ্রুপ বি লেখা শুরু করছি। এটা কিন্তু এটা ভুলেও করো না, এটা করলে কিন্তু শিওর ফেল। আমি আবার বলতেছি, এটা করলে শিওর ফেল। কেন ফেল? কারণ হচ্ছে তুমি গ্রুপ এ যেই খাতাটা লিখবা, সেই খাতাটা একটা টিচার দেখবে। গ্রুপ বি যেই খাতাটা লিখবা, সেই খাতাটা আরেকটা টিচার দেখবে। তো তুমি ওকে যদি হ্যাঁ। গ্রুপ এর মধ্যে গ্রুপ বিটা লিখে ফেললাম, তো হচ্ছে হলোটা কি, তুমি গ্রুপ এ এর মধ্যে এক্সট্রা কোশ্চেন আনসার করে ফেললাম। গ্রুপ এ এর টিচার কিন্তু তোমার এক্সট্রা কোশ্চেন নাম্বার দিবে না, কিন্তু গ্রুপ বি এর টিচার তোমার কিন্তু ওটা মার্কস গুলো কেটে দিবে। সে দেখবেও না যে তুমি গ্রুপ বি এর আনসার ভাইয়া আপনি কি, ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন শেয়ার আমি অফ করে দিচ্ছি, সরি। হ্যাঁ অফ হ্যাঁ করে দিলে ভালো হয়, ওই যে ডাবল হয়ে যাচ্ছে ভিডিও। হ্যাঁ, মানে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তুমি যেটা বললাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি লেখার আগে অবশ্যই দেখে নিবা যে আমি কোন খাতায় কোন গ্রুপ লিখতেছি। বাই চান্স তুমি লিখে ফেললাম, তুমি গ্রুপ এ এর খাতায় গ্রুপ বি লিখে ফেললাম, মানে গ্রুপ এ লেখা শেষ, তুমি গ্রুপ এ এর খাতায় তুমি গ্রুপ বি লেখা শুরু করে দিছো, 2-3টা কোশ্চেন লিখে ফেলছো। এখন করবা কি? এখন তো তোমার কাছে টাইমও নাই, কারণ টাইম তো লিমিটেড। তো তুমি কোশ্চেন কাটবা না, তুমি তোমার ক্লাস যে টিচার আছে, মানে গাড়ি যে টিচার আছে, সে টিচারকে ডাকবা। ডাকার পরে তাকে বলবা যে স্যার আমি এই খাতাটা ছিঁড়তে যাচ্ছি, মানে খাতাটা কেটে ফেলে তুমি হচ্ছে গ্রুপ বি এর খাতার সাথে স্টাপলার করে দিবে। এবং অবশ্যই টিচারের সামনে এই কাজটা করবা, টিচারের সামনে করবা এবং টিচারের সাইন নিয়ে নিবা। কারণ যখন এক্সটার্নাল বা ইন্টারনাল খাতাটা যখন চেক করতে যাবে, সে কিন্তু ভাববে যে তুমি নকল করছো। তোমার খাতা যখন স্টাপলারটা একটু এদিক সেদিক দেখবে, সে ভাববে যে তুমি খাতাটা নকল করছো। তো হচ্ছে তখন যদি মানে যারা ভিজিটর থাকে তাদের যদি তোমার সাইন থাকে, তখন হচ্ছে এটার কোনো চান্স নাই। এক্ষেত্রে হলো তোমার টাইমটা সেভ হলো, তোমার ভয়ের কিছু হলো না, প্লাস হচ্ছে তুমি পাস মার্কসটাও নিয়ে আসতে পারো। এই কথাটা মাথায় রাখবা, কারণ হচ্ছে আমি আমার বেস্টমেটের ক্ষেত্রে দেখছি এই ভুলের কারণে পিছিয়ে গেছে। তো হচ্ছে প্লিজ একটু এনশিওর হও যে তোমরা গ্রুপ এ এর খাতায় গ্রুপ এ লিখতেছো, গ্রুপ বি এর খাতায় গ্রুপ বি লিখতেছো। নেক্সট কোশ্চেন। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে রিটেন ও ভাইবার জন্য কিভাবে করবো, সিরিয়াসলি বললে ভালো হয়। আপু আমি একটা কথা বারবার বলতেছি, আবারও বলবো যে রিটেনের জন্য তুমি অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক করে নিবা। এখন যদি কোশ্চেন ব্যাংক না থাকে, তো তুমি কোন ভার্সিটি আন্ডার, দেখা যাচ্ছে সব ভার্সিটি আন্ডার কিন্তু কোশ্চেন ব্যাংক নাই। তো হচ্ছে যে মানে হচ্ছে তুমি তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকে থাকুক, অন্য ভার্সিটির হোক তোমার ভার্সিটির হোক, দরকার নাই, তুমি কোশ্চেন ব্যাংকটা নাও, কোশ্চেন ব্যাংক অনুযায়ী ওই কোশ্চেন গুলো পড়তে থাকো। যে ভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়ো না কেন, 5 থেকে 7 বছরের কোশ্চেন
যদি পড়ে যেতে পারো ইনশাল্লাহ কমন পড়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা আর ভাইবার জন্য সিরিয়াসলি পড়তে বললে আমি বলবো যে ভাইবা আগে তুমি মিনিমাম 6 থেকে 7 দিন বন্ধ পাবে। তো আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে যেদিন 6 থেকে 7 দিন, ইভেন আমারও টেন্ডেন্সি যে 6 থেকে 7 দিন বন্ধ আছে, ফার্স্টের দিন চিল করবো, ফার্স্টের দিন রাত্রে কিছু বলবো না, পরের দিনও চিল করবো না। ব্যাপারটা তা না, ব্যাপারটাই করবো না, ব্যাপারটা করলে পুরো লস হবে। কারণ হচ্ছে তোমরা ফার্স্ট অফ এক্সামিনি অনেক কিছু নিয়ে তোমরা জানো যে তোমাদের টাইম কতটুকু বা কতটুকু কিরকম না। তো এক্সামিনে যেহেতু তোমরা ফার্স্টের দিনে আমি বলবো যেদিন তোমাদের মানে একটা ভাইবা দিয়ে এসে তো পরের ভাইবা প্রিপারেশন নেওয়ার টাইম চলে আসে, তাই না? তো হচ্ছে তোমরা যেটা ফার্স্ট তোমরা এক্সামিনে তো হচ্ছে তোমরা ওই দিন রাত্রেবেলা অস্পি কোশ্চেন গুলা কালেক্ট করে পড়া শুরু করবা। অস্পি, তারপর হচ্ছে ট্রেডিশনাল এবং রিটেনের ভাইয়া কোশ্চেন। অস্পির জন্য আমরা কোনটা পড়বো, মানে অস্পির জন্য কি কোনো গাইড বা বই কিছু? হ্যাঁ বলতেছি, আমি ড্রাইভারটি একটু শেষ করিনি, এটা একটু কাইন্ডলি একটু পরে করবে। তো হচ্ছে আমি কি বললাম যে যেদিন পরীক্ষা দিয়ে আসছো ওদিন রাত্রেবেলা অথবা ওদিন যদি রাত্রে রেস্ট নিতে চাও রেস্ট নিলা, বা তার পরের দিন সকাল থেকে অবশ্যই ফার্স্ট অফ অল অসপি, দেন হচ্ছে তোমার কি জানি বললাম ট্রেডিশনাল এন্ড রিটেনের কোশ্চেন। অসপি কেন বললাম, কারণ হচ্ছে তোমরা ভাইবার আগের দিন রাত্রে এত বিশ্রী একটা অবস্থা ক্রিয়েট হয় যে মাথার মধ্যে জাস্ট মানে কিছু আর ঢুকে না। তো এই পড়ার জন্য যে পড়ার টাইম থেকে তুমি আলাদা অস্পির একটা টাইম বাই করবা, এই ব্যাপারটা না খুব টাফ। তো তুমি হচ্ছে ট্রেডিশনাল এক্সামের ব্যাপারে বলবো, তো হচ্ছে তুমি অস্পির জন্য যদি তুমি আগে থেকেই প্রিপেয়ার করে রাখো, তো হচ্ছে দেখা গেলো যে পরীক্ষা আগের দিন কিন্তু তোমার এত হ্যাজাস তোমার সহ্য করা লাগবে না। দেন হচ্ছে তোমার ট্রেডিশনাল ক্ষেত্রে তোমার জানো কিনা যে ট্রেডিশনাল ক্ষেত্রে আমরা ভাইবা ফেস করি। তো ট্রেডিশনাল ভাইবার ক্ষেত্রে কিছু কোশ্চেন্স আছে, যে ট্রেডিশনাল ভাইবার ক্ষেত্রে আমি যেমন রুহুল আমিন স্যারের বইটা পড়ে আসছি, তো তুমি ওই বইটা দেখতে পারো। ওই বইটা ভালো মতো অনেক কোশ্চেন দেওয়া আছে, তো ওই কোশ্চেন গুলো যদি তোমরা পড়ে যাও ইনশাল্লাহ ট্রেডিশনাল ভাইবা ভালোভাবে ফেস করতে পারো। দেন হচ্ছে তোমরা কি করবা, রিটেনের কোশ্চেন কেন আমি ভাইভাতে রিটেনের কোশ্চেন পড়তে বলতেছি, কারণ হচ্ছে অনেক টিচার, এটা আমি জানি না যে যাদের প্রিপারেশন খারাপ থাকে বা যাদের ফিডব্যাক ভালো থাকে না, রেকর্ড খারাপ বা রেগুলার ছিল না, তাদের ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল কিন্তু বলে দেয় যে আমার এই স্টুডেন্ট একটু উইক, স্টুডেন্ট একটু মানে ফার্স্টের দিকে স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট। তো ইন্টারনাল কিন্তু বলে বলার পরে এক্সটার্নালের ফিডব্যাকটা ওরকম ভাবে আসে। তো এক্সটার্নাল করে কি তোমাকে জাজ করার জন্য যে তুমি রিটেনটা কিরকম দিছো, অনেক সময় করে কি রিটেনের কোশ্চেনটা নিয়ে বসে। আর এক্সটার্নাল যখন ইন্টারনালের রুমে ঢুকে তখন কিন্তু এক্সটার্নাল যখন ইন্টারনালের রুমে ঢুকে তখন কিন্তু সে ইন্টারনাল কাছে বলে যে আপনি রিটেনের কোশ্চেনটা দেন। তো সে রিটেনের কোশ্চেনটা দেখে, তো রিটেনের কোশ্চেন দেখার পরে সে যদি চায় কোনো স্টুডেন্ট রে রিটেনের কোশ্চেন দিয়ে ভাইবা শেষ করবে সে কিন্তু করতে পারে। ইনফ্যাক্ট আমারও হইতে আমার হচ্ছে তোমার ফরেনসিক মেডিসিনের একটা বোর্ডে তোমার একটা পার্ট ভাইবা কি বাংলায় বুঝায় বলতে হবে, বুঝায় বললে হবে? না, তো নট নেসেসারি তোমার ইংলিশে বলা লাগবে। আমি আমার কোনো ভাইবা মানে মেডিকেল টার্ম ইউজ করছি, মেডিকেল টার্ম ইংলিশে ইউজ করছি, বাট কোনো ভাইবা আমি ইংলিশে বলি নাই। হয়তো এখন আমি ইংলিশে বলতে পারবো, কিন্তু ফার্স্ট ইয়ারে তোমরা না খুবই টাফ হয়ে যাবে তোমাদের, যে এত প্যারার মধ্যে আবার ইংলিশ কন্টিনিউ করা বা আদার্স যে টার্ম গুলো আছে ওগুলো কন্টিনিউ করা। তোমরা চাইলে বাংলা বলতে পারো, বাট যেটা বললাম যে ভাইবার আগে তোমরা অবশ্যই অস্পি, ট্রেডিশনাল এবং রিটেন ভাইবার যে ডিউরেশনটা থাকে ভাইবার আগে কিন্তু 6 থেকে ডেফিনেশন ধরে কি ভাইবাতে? তো ডেফিনেশন গুলো তখন একদমই বলতে হয়। হ্যাঁ, তোমরা যেহেতু ফার্স্ট প্রো তোমাদের ডেফিনেশন গুলো ধরবে, এবং ডেফিনেশন না পারলে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর তোমাদের ডেফিনেশন যদি এক্সাক্ট মনে না থাকে, যদি একটু হয় হবে না। লাগবে না আশা করি। তো হচ্ছে একদম যে বানায় বলবা তা না, মানে হচ্ছে যেমন আছে ক খ গ তোমরা বললা যে উমোচ এরকম তো আর বললে তো আর ডেফিনেশন এর কথা না। তো হয়তো একটু একটু বললে বলতে পারো, বাট বোঝানো লাগবে। যেমন মানে আমি যেটা আমার অ্যাকচুয়ালি বুঝাতে চাচ্ছি সেটা যেন স্যাররা বুঝে। ঠিক আছে, ডেফিনেশন টোটালি উল্টে দিতে পারবো না, ট্রাই করবা বইয়ে যেভাবে আছে গাইডে যেভাবে আছে ওইভাবেই বলা, আদারওয়াইজ একটু ঝামেলা করবে। দেন হচ্ছে একজন কোশ্চেন করছিল যে এতদিন পড়া শুরু করি না, এখন পড়া শুরু করলে কি পারবো কি না। টু বি অনেস্ট, এতদিন পড়ো নাই এটা আমি বিশ্বাস করতে রাজি না। আইটেম তো দিছো, কার তো দিছো, টার্ম তো দিছো, তাই না? হয়তো ফেল করছো, আইটেম ক্লিয়ার হয়নি, সমস্যা নেই, অ্যাটলিস্ট টপিক তো জানো। তো হচ্ছে আমি বলবো যে একটা রিডিং পার্টনার নাও, নট নেসেসারি যে ভালো স্টুডেন্টের রিডিং পার্টনার নিবা,
তোমার লেভেলে একটা রিডিং পার্টনার নাও, রিডিং পার্টনার নিয়ে হচ্ছে তুমি পড়া শুরু করো, রিটেনটা আগে চেক দাও। রিটেন তোমার জন্য 5 থেকে 7 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগবে না, তুমি 3 থেকে 4 বছরই দেখো, 3 থেকে 4 বছর দেখো, দেখবা যে একটা ভালো প্রিপারেশন নিয়ে নিছো রিটেনের জন্য। তারপর হচ্ছে কোথায় যাবা, অস্পিতে যাবা। এখন এই অস্পি আসি, অস্পি কোশ্চেন কিভাবে পাবা? অস্পির জন্য এক এক জায়গায় গাইড এক এক রকম থাকে। টু বি অনেস্ট আমি কোনো অস্পি গাইড করিনি, এই জন্য গাইডের ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া দিতে পারতেছি না। তো হচ্ছে অনেক সময় সিনিয়ররা বলে যে আমি এই গাইডটা করছি, এই গাইডটা নেই, বা সিনিয়র থেকে একটু কালেক্ট করে নিও গাইড গুলো যদি সিনিয়র গাইড করে। তো আর কাইন্ডলি অস্পির জন্য তোমাদের সব মেডিকেল আশা করি অনলাইন ক্লাসেস হচ্ছে। তো যে মেডিকেল গুলোতে অনলাইন ক্লাসেস হচ্ছে, তো তোমরা হচ্ছে তোমাদের গ্রুপ টিচারকে একটু কাইন্ডলি একদিন বলবা যে মিস বা স্যার আমাদের একদিন অস্পির উপর একটা সেশন নেন বা ক্লাস নেন, যে অস্পি কি কি কোশ্চেন আসতে পারে, কি কি আমরা পড়বো বা কি কি লিখবো। এটা একটা গেল, টিচার সেশন দিব। ভাইবাতে থার্ড ব্লক হয়ে যায়, তো মানে নার্ভাস হয়ে যায়, তখন কি উপায়? ভাইভাতে শর্ট ব্লকটা খুবই নর্মাল। ওই যে বললাম ভাইভাতে শর্ট ব্লক হলে টিচার দুটা কি হবে, একটা হচ্ছে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় যে এ তো কিছুই পারলো না, এটা কেমনে পাস করাবো। আর সেকেন্ড, তোমারে কখনো তোমার ইন্টারনাল ফেল করাবে না তুমি যদি রেগুলার থাকো। আই রিপিট, কখনো ফেল করাবে না তুমি যদি রেগুলার থাকো। রেগুলার থাকার একটাই মানে ভালো দিক হচ্ছে তুমি এত ইজিলি ফেল করে যাবে না। তো হচ্ছে তোমাকে যখন ফেল করতে যায় এক্সটার্নাল, তখন ইন্টারনাল তাই বাধা দিবে যে না আমার এই স্টুডেন্ট রেগুলার ছিল, তো তখন এক্সটার্নাল বলবে যান রেকর্ড নিয়ে আসেন। সে রেকর্ড দেখাবে যে তোমার আইটেম ক্লিয়ার, টার্ম ক্লিয়ার, কার্ড ক্লিয়ার, তোমার কেন ফেল করাবে। সেকেন্ড, তোমার রিটার্নের খাতা খুলবে। থার্ড, তোমার অস্পির খাতা খুলবে। অস্পি, এই জন্য আমি রিটার্নের পরে আমি অস্পির গুরুত্বটা বেশি দিই। এখন এই যে অস্পির কথাটা বলা যে শর্ট ব্লক হয়ে গেছে, শর্ট ব্লক হইতে পারে। শর্ট ব্লক হলে পাজেল হওয়ার কিছু নাই, লাখের উপর ছেড়ে দাও, 50-50 চান্স, পাস অথবা ফেল। তোমার ইমপ্রেশন ভালো থাকলে পাস, আর যদি ইমপ্রেশন খুবই খারাপ থাকে তাহলে কিছু বলার নাই আর। একটু ভাইয়া প্র্যাকটিক্যাল আর ভাইবা কি একই দিনে হয়? হলে সিকোয়েন্সটা কিরকম হয়? আচ্ছা, প্র্যাকটিক্যাল আর ভাইবা তুমি ফার্স্টে তুমি যে মনে করো তোমার কালকে ভাইবা, ভাইবার দিনে হচ্ছে তোমার সকালবেলা অস্পি, অস্পি শেষ হইতে না হইতে তোমার টেলিশনে ঢুকাই দিবে। তারপর হচ্ছে টেলিশনের মধ্যে থেকে তোমার দুইজন দুইজন করে 4টা বোর্ডে ডেকে ফেলবে। মানে তুমি একটা বোর্ডে যাবা, বোর্ড ওয়ানে, তোমার আরেকজন যাবে আরেক বোর্ডে। ঠিক আছে, মনে করো তোমরা যদি তোমার গ্রুপে যদি 12 জন হয়, তো হচ্ছে 6 জন 6 জন করে ভাগ থাকবে। 6 জনের মধ্যে 6 জন যাবে বোর্ড ওয়ানে, 6 জন যাবে বোর্ড টু তে। ঠিক আছে, তুমি কিন্তু ট্রেডিশনালে আনসার করতেছো অলরেডি। অস্পি দেওয়া শেষ, অস্পি দেওয়া তোমার হচ্ছে খাতা দিয়ে দিবে তোমাকে ট্রেডিশনালের। দেন হচ্ছে তোমাকে তোমার কোশ্চেনও দিয়ে দিবে ট্রেডিশনাল, যে কিভাবে তুমি ট্রেডিশনাল পরীক্ষা মানে কোনটার উপর তুমি ট্রেডিশনাল পরীক্ষা দিবা। তো ট্রেডিশনাল পরীক্ষা তুমি শুরু করো। ট্রেডিশনাল এক্সামটা যদি একটু ডিটেলসে বলতেন, এটা মানে কি অনেকেই আস্ক করতেছে। আচ্ছা, অস্পি আর ট্রেডিশনাল আমি এক্সপ্লেইন করবো এনিওয়েজ। আচ্ছা, ট্রেডিশনাল যেহেতু বললাম, ট্রেডিশনাল ব্যাপারটা হচ্ছে যেমন তোমরা আরবিসি মানে হিমোগ্লোবিন কাউন্ট করছো, তারপর হচ্ছে তোমার ডাব্লিউবিসি কাউন্ট, আরবিসি কাউন্ট, এগুলো পড়ছো। তো হচ্ছে যে এগুলো হচ্ছে তোমার ট্রেডিশনাল। তো তোমার ট্রেডিশনাল একটা স্লাইড দিয়ে দিবে, যেমন হচ্ছে আরবিসি বক্স দিয়ে। তোমার আরবিসি বক্স দেখছো কিনা জানি না, বাট কলেজে গেলে এগুলো একটু ইনস্ট্রুমেন্ট গুলো একটু কাইন্ডলি দেখে নিও। ট্রেডিশনালের ক্ষেত্রে ট্রেডিশনাল আর অস্পি ইন্টার রিলেটেড। আমি একটু সিকোয়েন্সিয়ালি আসি, হ্যাঁ আমি বলবো ট্রেডিশনালটা। অস্পির ক্ষেত্রে হচ্ছে তোমরা যেটা ভুল করো, তোমরা অনেকেই জানো না যে অস্পি অ্যাকচুয়ালি থাকে কি। তো হচ্ছে এই জন্য আমি বললাম যে গ্রুপ টিচারকে তোমরা আস্ক করো, মেবি তোমরা কি একজন স্ক্রিন শেয়ার দিচ্ছ। আচ্ছা, তো তোমরা হচ্ছে গ্রুপ টিচারকে আস্ক করবা। গ্রুপ টিচারকে আস্ক করার পরে সে হচ্ছে তোমাদের অস্পি নিয়ে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিবে। অস্পি পেয়ে গেলে এখন হচ্ছে তোমরা তোমাদের যে ফেব্রুয়ারি মাসে যারা যে ভাইয়ারা পরীক্ষা দিয়ে গেছে তাদের কাছে যাবা, যে ভাইয়া আপনাদের গ্রুপে অস্পি কি আসলে আমাদের একটু কাইন্ড বলো। এই অস্পিটার মধ্যে আবার কয়েকটা ভাগ থাকে, কিছু কোশ্চেন থাকে, কিছু প্রসিডিউর স্টেশন থাকে, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। তো হচ্ছে অস্পিতে কোশ্চেন গুলো হচ্ছে তুমি তোমার সিনিয়র ভাই বা স্যারদের যদি ধরো, তাহলে হচ্ছে তারা অনেক সময় বলে দিবে যে এই এই কোশ্চেন গুলো তোমাদের অস্পিতে থাকে, বা আগের দিন কোনো কোনো কলেজ হচ্ছে আগের দিন দিয়ে দেয়, কোশ্চেন গুলো প্রোভাইড করে দেয়। কিন্তু কোনো কোনো কলেজের সারা করে কি ইথিক্স দেখাতে গিয়া কোশ্চেন গুলো প্রোভাইড করে না, তো ওরা কিন্তু একটু মারা খায় যায়। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে যাও সিনিয়রের কাছে যাও, আগের বোর্ডে যাওয়ার পরীক্ষা দিয়েছে ওদের কাছে যাও। দেখা যাচ্ছে তোমার ভাইবা বোর্ড যদি ফার্স্টের দিনে হয়, তুমি অবশ্যই অস্পির জন্য তোমার সিনিয়রের কাছে যাবা। সিনিয়র যে যে অস্পি কোশ্চেন গুলো ফেস করে আসছে, সেই অস্পি কোশ্চেন গুলো তুমি এখন থেকে হচ্ছে পড়ে ফেলবা। ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে তোমার প্রসিডিউর স্টেশন। প্রসিডিউর স্টেশনে কিন্তু তোমার অবশ্যই প্রসিডিউর ফলো করা লাগবে। প্রসিডিউর স্টেশনটা জিনিসটা কি অ্যাকচুয়ালি, দেখা গেছে যে পুরোনো প্রসিডিউর তোমার ব্লাড প্রেশার মাপতে বললো,
কোনো প্রসিডিউরে তোমার হচ্ছে তোমার মাইক্রোস্কোপ ফিক্স করতে বলবো, একটা নিউট্রোফিল বা ইউসিনোফিল দেখাইতে বলবো। তো তুমি যদি মাইক্রোস্কোপ ফিক্সই না করতে পারো বা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টই যদি না চিনো, বলো যে ইনস্ট্রুমেন্টের নাম কি, ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি আছে, এই বক্সটার মধ্যে কি কি আছে। তো তুমি যদি এগুলো নাই জানো তো তুমি লিখবে কি? সেটার জন্য হচ্ছে তোমার একটা ক্লাস টিচারের সাথে বলবা যে স্যার আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো চিনান, প্রসিডিউর গুলো বলেন এবং আমাদের অস্পিক কোশ্চেন গুলো নিয়ে একটু আইডিয়া দেন। গেল, সিনিয়রদের থেকে কোশ্চেন কালেক্ট করলা, এবং যখন তোমাদের ক্লাসটা চালু হবে, ভ্যাকসিন নেওয়ার পরে তোমাদের কিন্তু ক্লাস সাথে সাথে কিন্তু প্রপ শুরু করবে না, মিনিমাম জি 15 ভাই। দিন টাইম থাকবে। এই 15 দিনে তোমরা 7 দিনের মধ্যে তোমরা কলেজে গিয়ে অ্যানাটমির ক্ষেত্রে ভিসেরা গুলো, তারপর হচ্ছে অ্যানাটমির ক্ষেত্রে বডি, তারপর হচ্ছে তোমার ফিজিওলজির ক্ষেত্রে হচ্ছে তোমার যে ইনস্ট্রুমেন্ট, মাইক্রোস্কোপ ফিক্সিং, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যে প্রসিডিউর স্টেশন, তারপর হচ্ছে অ্যানাটমিক ফিজিওলজির ক্ষেত্রে প্রসিডিউর স্টেশন গুলো কেমনে করা লাগে, এক এক কলেজে কিন্তু এক এক রকম, এগুলো একটু কাইন্ডলি ক্লিয়ার করে নিবা। দেখা যাচ্ছে যে এফএমসি তে, আমি যেহেতু এফএমসি তে যেরকম হয় অন্যান্য মেডিকেল গুলোতে কিন্তু সেরকম হবে না। তো হচ্ছে ওই ক্ষেত্রে বললাম এফএমসি তে আমরা করতাম কি, সিনিয়রদের থেকে কোশ্চেন গুলো কালেক্ট করে নিতাম, এবং আমাদের সিনিয়রদের ওয়ে বলা ছিল যে 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 কোশ্চেন পরীক্ষা দিয়ে আসবে সে কোশ্চেন গুলো সেভ করে নিবে। তো তোমরা একটু কাইন্ডলি তোমাদের সিনিয়রদের একটু নক দিও যে ভাই ভাই একটু আমাদের এই রিগার্ডিং এই ব্যাপারগুলো সেভ করে। এবং ওরা যেহেতু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিয়ে গেছে, খুব একটা কিন্তু কষ্ট হবে না ওদেরকে মেমোরাইজ করে পড়ার জন্য, তোমাদের যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে, কোঅপারেটিভ ওরা, এবং যথেষ্ট হেল্প করবে। দেন হচ্ছে তোমার ট্রেডিশনাল আসো। ট্রেডিশনাল তুমি কিন্তু অস্কি দেওয়া শেষ করলা, তোমাকে ট্রেডিশনাল কোশ্চেন দিয়ে দিল, তুমি ট্রেডিশনাল নিয়ে লিখতে বসে ফেললাম। এখন ট্রেডিশনালের ক্ষেত্রে আমি বলবো তোমরা কখনো ট্রেডিশনালের ক্ষেত্রে আহ কখনো এত এথিক্স দেখাতে যাবা না। ট্রেডিশনাল ক্ষেত্রে একটু চুরি করা লাগবে। চুরিটা কিরকম চুরি? দেখা যাচ্ছে ট্রেডিশনাল যে কোশ্চেন কিন্তু বেশি না, একটা গ্রুপে 5 থেকে 6টা কোশ্চেন থাকে, মানে 5 থেকে 6টা ট্রেডিশনাল আমার করা লাগে। ট্রেডিশনাল জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল করা লাগে। তোমরা যে প্র্যাকটিক্যাল গুলো লিখছো ওই প্র্যাকটিক্যাল গুলো ট্রেডিশনালে করবা। এখন হচ্ছে তোমরা ট্রেডিশনাল ক্ষেত্রে তোমার যে কোশ্চেনটা পড়ছে ওই কোশ্চেনটা দেখবা যে আরো 2-3 জনের ক্ষেত্রে কমন আসছে। হ্যাঁ, এখন এই ট্রেডিশনাল কিন্তু না দেখে দেখে লেখা লাগে। এখন তুমি আমাকে বলো যে ভাইবার আগে কি তুমি ট্রেডিশনাল মুখস্থ করবা? এই যে এতগুলো ট্রেডিশনাল, তোমার 7 থেকে 8টা ট্রেডিশনাল থাকে, তো তুমি তো এটা তো সম্ভব না। তো তুমি ওই ক্ষেত্রে ভাইয়া, করবা কি? হুম, হ্যাঁ হ্যাঁ। একটু কোশ্চেন একটু অন্যদিকে চাই এবার, ট্রেডিশনাল থেকে রিটেনে হুম, যদি আসতে ভাইয়া। হ্যাঁ, রিটেনে তো আমাদের এখনো কোনো এক্সাম হয়নি, টার্ম কার্ড তো আমরা দিইনি। তো হ্যাঁ মানে আমরা যদি একদম প্রফে বসে যাই, মানে লিখতে হ্যাঁ। গেলেও তো আমাদের হয়তো ওভাবে করে আসবে না। তো এখন থেকে কিভাবে প্র্যাকটিস করলে মানে আমাদের যদি প্রফে। এখন তুমি কিভাবে প্র্যাকটিস করো ওই ক্ষেত্রে হচ্ছে তোমরা আহ এক কাজ করলে পারো যে তোমরা 6-7 জন মিলে একটা গ্রুপ করে তোমরা হচ্ছে এক্সাম নিলা, যে হচ্ছে মানে আজকে তুমি মনে করো 10 জনের একটা গ্রুপ করলা, কলেজে 10 জনের একটা গ্রুপ করলা, গ্রুপ করে 10 জনে 10 দিন 10টা এক্সাম দিবা। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তিনটাই কিন্তু, ডট নেট শুধুমাত্র ফিজিওলজি। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি শুধুমাত্র 10 জন 10টা কোশ্চেন জমা দিবা। 10 জন 10টা কোশ্চেন 10 দিনে পরীক্ষা দিবা, এবং টাইম লিমিট থাকবে। নট নেসেসারি যে আমার পাস করা লাগবে ওই কোশ্চেন গুলো, তুমি জাস্ট দেখবা যে তুমি আনসার করতে পারতেছো না, বা টাইম লিমিটের মধ্যে তোমার শেষ হচ্ছে কিনা, ঠিক আছে। এভাবে হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু তোমরা একটু প্যান্ডেমিকের মধ্যে একটু পিছিয়ে গেছো, তো সামহাউ তোমাদের নিজেদের একটু এফোর্ট দেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এখন তোমরা যদি চাও জেনসিস থেকে যে সামহাউ তোমাদের ইনফর্মাল কোনো পরীক্ষা নিতে, তো আমি রিকোয়েস্ট করতে পারি যে, কিন্তু এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে তোমরা টাইমের মধ্যে শেষ করে খাতা জমা দিতে পারতেছো কিনা। তো এটা টোটালি নিজেদের এফোর্টের ব্যাপার। আর ট্রেডিশনাল একজন শেষ করতে বলছে। হ্যাঁ ভাইয়া, শেষ শেষ করে টাইম দিচ্ছি। ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ভাই, তো ট্রেডিশনালটা শেষ একটু করে দিচ্ছি। তো তোমরা শর্টলি যে, যদি শেষ করতেন ভাই। হ্যাঁ, তো তোমাদের যে ট্রেডিশনালটা, যে তোমার যে ট্রেডিশনালটা পড়ছে সেটা কিন্তু আরো 2-3 জনের ক্ষেত্রে কমন আসছে, হ্যাঁ। তো তোমরা করবে 2-3 জন গ্যাদার হয়ে তোমরা ট্রেডিশনালটা ভাগ করে নিবা, যে অমুক অতটুকু পড়বে, অমুক অতটুকু লিখবে, অমুক অতটুকু লিখবে। তারপর তো তোমরা ওয়াশরুমে, আমি যে করতাম আমার ট্রেডিশনালটা 2-3 জনের সাথে কমন ছিল, তো আমরা করতাম কি ওই 2-3 জন ভাগ ভাগ করে নিতাম, যে আমি এতটুকু দেখে আসবো, তুই এতটুকু দেখে আসবি, তুই এতটুকু দেখে আসবি। এসে এসে হচ্ছে আমরা ওয়াশরুমে আগে থেকে বই রেখে আসতাম। ইনফর্মালি বললাম, যেটা সত্যি কথা, জি এবং ভাই, এটাই অনেক থ্যাংক সত্যি। ইউ ভাইয়া এভাবে করে বলার জন্য। না না, আমরা তো আসলে একদমই নতুন। হ্যাঁ, তো হচ্ছে তোমরা এটা ওয়াশরুম বলো আর যেখানে বলো তোমরা হচ্ছে বইটা রেখে আসবে। কারণ হচ্ছে ট্রেডিশনালের মধ্যে কিন্তু অনেক ইথিক্স ওয়ালা টিচার থাকে, যে গার্ড দিবে, দেখতে দিবে না বা দেখা দিয়ে করতে দিবে না। তো ওই ক্ষেত্রে হচ্ছে কিভাবে ট্যাকেল দিবা, তোমরা হচ্ছে ওয়াশরুমে চলে যাবা। ওয়াশরুমে ওয়াশরুমে গেলে কিন্তু তোমাদের টিচার আটকাবে না। তো হচ্ছে ওয়াশরুমে গিয়ে তুমি তোমার তোমার পোর্শনটুকু দেখে এসে লিখে ফেললা, তোমার পোর্শনটুকু যে তুমি এসে দেখে লিখে ফেললা, কতটুকু কিন্তু সেভ হয়ে গেল। তারপর হচ্ছে সেকেন্ড জন হচ্ছে ওয়াশরুমে যাবে,
তার পোর্শনটুকু দেখে লিখে ফেললো, সেকেন্ড জনের পোর্শনটুকু লেখা শেষ, তারপর থার্ড পোর্শনটুকু লিখে ফেললো, এবার কিন্তু ট্রেডিশনাল হয়ে গেল। তারপর হচ্ছে তোমার ট্রেডিশনাল লিখতে লিখতে কিন্তু তোমার ভাইবা বোর্ডে ডাক পড়ে যাবে যে তুমি ভাইবা দিতে আসো, তুমি ভাইবা দিয়ে আসলা, ভাইবা দেওয়া শেষ, তারপর আবার ট্রেডিশনাল লিখতে বসলো, এবং সবার ভাইবা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে ট্রেডিশনাল ভাইবা শুরু হয়। এবং ট্রেডিশনাল ভাইবার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, ট্রেডিশনাল ভাইবার ক্ষেত্রে সারা তোমাদের ঝেড়ে মানে বকা টকা দিয়ে উড়ে ফেলবে, মানে তোমার পায় না, তোমার গলা টিপে মেরে ফেলবে, এত বাজে অবস্থা করে। কারণ হচ্ছে ওরা চাই তোমার ট্রেডিশনাল আটকেতে, কিন্তু ট্রেডিশনাল আটকাবে না। ট্রেডিশনালের জন্য আমি কখনো কাউরে ফেল করতে শুনিনি। আমাদের যে ফার্স্ট গার্ল ছিল সে তার লিটারালি ট্রেডিশনাল কাদায় ফেলছে, তো সে তো আর ফেল করে না, সে অলরেডি তো ফার্স্ট হয়ে আসছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে ট্রেডিশনালে কখনো তোমরা ভয় পাও না। ট্রেডিশনালের জন্য রুহুল আমিন স্যার একটা বই আছে, ওই বইটা ফলো করো। যদি রুহুল আমিন স্যারের বই না ফলো করতে পারো, অন্য যে বই, যে কোনো বই, সিনিয়র যদি কোনো বই প্রোভাইড করে ওই বইগুলো ফলো করলে হবে। বা ট্রেডিশনালের জন্য যে কোশ্চেন গুলা থাকে ওই কোশ্চেন গুলা একটু ভাইবা বোর্ড শেষে একটু পড়ে যাবে, নাহলে কিন্তু ট্রেডিশনাল কোশ্চেন গুলো ফেস করে একটু টাফ। আর ট্রেডিশনাল তুমি কি করছো, কিভাবে প্রসেসটা করছো, মানে কিভাবে প্রসিডিউরটা করছো, এটা একটু ব্রিফ আইডিয়া রাখবে। কারণ টিচার কিন্তু তোমায় জিজ্ঞেস করবে যে কিভাবে প্রসিডিউরটা করছো একটু বলো তো, তো তখন কিন্তু তোমার পড়া লাগবে, তো যদি বলতে না পারো তাহলে কিন্তু একটা সমস্যা। ঠিক আছে, এভাবে হচ্ছে ট্রেডিশনালটা ওভারকাম করা লাগে। জি ভাইয়া, থ্যাংক ইউ অনেক সুন্দর করে আমাদের এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। হোপসো অনেকেরই অনেক প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে রুহুল আমিনের বইটা কি কোশ্চেন ব্যাংক? জি না, রুহুল আমিনের বইটা কোশ্চেন ব্যাংক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড একটা বই। এই বইটাতে তুমি হচ্ছে টোটালি প্র্যাকটিক্যাল রিলেটেড ওরিয়েন্টেড কোশ্চেন গুলো সব পাওয়া যাবে। এবং আমি এই বইটা পড়ে ফিজিওলজিতে কোশ্চেন গুলো ফেস করছি, মানে ফিজিওলজি প্র্যাকটিক্যাল আর ফিজিওলজি তোমার হসপিটাল ফেস করছি এই বইটা পড়ে, তো তোমরা পড়তে পারো। রুহুল আমিনের একটা ছোট বই আছে, মানে এতটুকু একটা বই হবে, হ্যাঁ এতটুকু বই। তো ওই বইটা ফেস যদি পারো পড়তে পারো, অথবা সিনিয়রদের থেকে বইটা নিলা, যে কোনো বই পড়লেই এনাফ, নট নেসেসারি যে রুহুল আমিন বই লাগবে। না, কেউ যদি এত ভালোভাবে লাইক কারোর প্রিপারেশন হয়তো করোনার মধ্যে আমাদের ভালো হয়নি, যেহেতু আমরা টার্ম হ্যাঁ, কাট বা কোনো কিছু সবই অনলাইনে। তো এখন যদি পড়া স্টার্ট করি 2 মাসের প্রিপারেশনে কিভাবে আমরা এনাফ 2 মাসের পারি? প্রিপারেশন এনাফ, বাট তোমার স্ট্র্যাটেজিক্যালি লাগানো লাগবে। এখন ওই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি শুধুমাত্র ফিজিওলজি পড়ো তাহলে কিন্তু অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রি ফেল, অ্যানাটমি জি পড়ো, বায়োকেমিস্ট্রি ফিজিওলজি ফেল। তো হচ্ছে ফার্স্ট প্রফ কিন্তু অনেক ব্রড একটা, তোমার সিলেবাস শেষ হবে না ফার্স্ট প্রফ, আর হচ্ছে তোমার থার্ড প্রফ খুবই ব্রড। ইন দ্যাট কেস আমি বলবো এখন থেকে যদি পড়া শুরু করো অবশ্যই হবে। ফার্স্ট অফ অল রিডিং পার্টনার নিবা, দেন হচ্ছে তোমার গ্রুপ রিডিং পার্টনার দুইজনের বেশি বা তিনজনের বেশি নিবা না। দেন হচ্ছে ডেইলি একটা টার্গেট সেট করে পড়বা। তোমার একদমই যে পড়া নেই তা না, তোমার কিন্তু পড়া আছে, হয়তো অনেক দিন ধরে পড়তেছো না। ইনফ্যাক্ট আমার পড়াগুলো আমি অনেক দিন ধরে পড়ি, কিন্তু আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে এটা কি আমি কিন্তু একবার দেখে কিন্তু বলে দিতে পারবো, তো তোমার ক্ষেত্রে কিন্তু সেম, ভয় পাওয়ার কিছু নেই যে আমি একদমই পড়ি নাই বা এরকম কিছু না। তুমি পড়ছো এবং একবার দেখলে পারবা, বা দুইবার দেখা লাগবে, বা তিনবার দেখা লাগবে, তুমি ডেমো দিবা, পড়া ধরবা, পড়া শুনবা, তারপর হচ্ছে টার্গেট নিয়ে পড়বে। আর অবশ্যই রিটেনের জন্য গুরুত্ব দিবা। 1 নাম্বার রিটেন, 2 নাম্বার অসপি, 3 নাম্বার ভাইভা। রিটেন, অসপি, ভাইভা, এই সিকোয়েন্সে গুরুত্ব দিয়ে যাবা। ঠিক আছে, আর অসপির জন্য তোমরা অবশ্যই একটু মানে গ্রুপ ওয়াইজ কাজ করবা, কারণ অসপির জন্য যদি তুমি একা কোশ্চেন গুলো কালেক্ট করতে যাও তোমাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে, তো তুমি কিন্তু জি পারবা না। হ্যাঁ, তো হচ্ছে গ্রুপের সাথে একটু কাজ করবা, যারা ইন্টারেস্টেড তাদের নিয়ে কাজ করবা। আর ট্রাই করবা সবার সাথে শেয়ার করা, কখনো মেডিকেল সায়েন্সে কখনো সেলফিশ হওয়ার ট্রাই করবা না। হ্যাঁ, কারণ হচ্ছে যারা সেলফিশ তারা কিন্তু একটা না একটা সময় পিছিয়ে পড়ে, বা যারা দেখবে যে শেয়ার করে পড়তেছে বা সবার সাথে সবকিছু শেয়ার করে, তোমার কাছে একটা স্লাইড আছে, তোমার কাছে একটা নোট আছে, তুমি এটা শেয়ার করে পড়লা, শেয়ার করলে বা ডেমো দিয়ে পড়লা, শেয়ার বা নোট করলে তোমার কোনো কিছু কমবে না। একে তো হচ্ছে তুমি অ্যাপ্রিসিয়েশন পাইলা, 2 নাম্বার হচ্ছে তুমি তোমার পড়াটা শেয়ার করার মধ্যে অন্যরা হচ্ছে উপকৃত হলো। ঠিক আছে, তো আমি বলবো যে সবাই গ্রুপের মধ্যে কাজ করবো। ভাইয়া, একটা কোশ্চেন ভাইয়া, 2টা বোর্ড কি একই দিনে হয়? হ্যাঁ, 2টা বোর্ড একই দিন হবে, এবং এমনও হয়েছে যে 10 মিনিট ইন্টারভাল। তোমরা এমন টেন্ডেন্সি নিয়ে যাবা না যে আমি একটা বোর্ড পড়ে আরেকটা বোর্ড পড়ে মানে পড়া শেষ করে তারপর ঢুকবো। পরীক্ষার আগের দিন যতটুকুই পারো গাইড পড়ো, নোট পড়ো, স্লাইড পড়ো বা গাইড অন পড়ো, যাই করো না কেন ওইটা পড়ে যাবা, ওইটা ট্রাই করবা আমি রাত্রের মধ্যে শেষ করবো। এবং রাত্রে বেলা মিনিমাম 3 ঘন্টা ঘুমাবা। টু বি অনেস্ট, আমি ফিজিওলজি পরীক্ষা আগের দিন ঘুমাই নাই, আমার মাথাটা সব নষ্ট হয়ে গেছিল। ট্রাই করবা মিনিমাম 3 ঘন্টা ঘুমানো, রাত্রের মধ্যে শেষ করে, যতটুকু কম পড়ো বেশি পড়ো, রাত্রের মধ্যে পড়া শেষ করে
3 ঘন্টা ঘুমিয়ে পরের দিন সকালবেলা চলে যাবা অসপি অ্যাটেন্ড করতে। অসপি অ্যাটেন্ড করার পরে ট্রেডিশনাল ফাঁকে ফাঁকে যদি পড়তে পারো পড়লো, না পড়তে পারলে লিভ ইট, দরকার নেই। তুমি কিন্তু ওই 10-15 মিনিটের মধ্যে পড়ে তোমার একদম মানে পড়ার সময় নিয়ে আসতে পারো। যা পড়ার আগে পড়ে ফেলছো, যা ফেস করার বাইরে গিয়ে ফেস করো, ইনশাল্লাহ ভালো হবে। এই যে তোমরা ফার্স্ট কোর্স দিবা, তোমাদের আটকাবে না। একটা কথা বলে রাখি, আটকাবে না। কাদের আটকাবে? যারা কিনা টোটালি তোমার ইরেগুলার ছিল, মানে আইটেম অ্যাপিয়ার করো নাই, টিচারদের দৌড়াইছো, তারপর ইজিলি তোমার পড়া অনেক তো, ফিজিওলজির এত ফ্লো চার্ট, এগুলা মনে রাখার ইজিলি কোনো ট্রিক্স আছে বা এরকম কিছু? ফিজিওলজির ট্রিক্স বলতে কি তোমার হচ্ছে, যেমন সিবিএস এর ফ্লোচার্টের কথা যেহেতু বললাম, ফ্লোচার আমি আমার যতটুকু খেলা আছে সিবিএস এবং হচ্ছে তোমার স্পেশাল সেন্স, এই দুইটাতে ছিল। তো ট্রাই করবো সিবিএস এর ফ্লোচার্ট গুলো একটা সিকোয়েন্সিয়াল লাইনের মধ্যে নিয়ে আসতে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যেমন হচ্ছে রিফ্লেক্স গুলো যেমন পরীক্ষার মধ্যে বেশি দেয়, তো হচ্ছে ট্রাই করবো একটু রিফ্লেক্স গুলো বারবার পড়তে। বারবার পড়ার মাধ্যমে হয় কি, তোমার হয়তো আজকে পড়লা 2 সপ্তাহ পর মনে থাকবে না, কিন্তু তুমি যদি প্রফের আগে একবার হলেও দেখে যাও, 1 মিনিটের জন্য হলে দেখে যাও, তোমার কিন্তু একটা ইমেজ ক্রিয়েট হয়ে আছে ব্রেনে, তো তোমার কিন্তু একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। তো ট্রাই করো যে একটু মানে বারবার পড়ো, একটা পড়া 2 বার 3 বার পড়ো, ডেমো দাও, ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবা। হ্যাঁ, ভাইবার জন্য কোন বই থেকে পড়বো? একই কোশ্চেন বার অনেকে আস্ক ভাইবার করতে। জন্য এতদিন কি পড়তাম? স্যারের স্লাইড পড়তাম, স্যারের স্লাইডে পড়ো। স্যারের নোট পড়তো, স্যারের নোট পড়ো। তোমার নোট পড়তো, তোমার নোট পড়ো। হচ্ছে তোমার গাইড পড়তা, গাইডই পড়ো। তুমি যদি বাজারের সবচেয়ে মানে লোয়েস্ট কোয়ালিটির গাইডটা পড়ে থাকো, বাজারের সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটির গাইড পড়ে পড় দিতে যাবো, নট নেসেসারি হ্যাঁ, তোমার গাইডে। জি ভাই। হ্যাঁ, এক্সামের আগে গ্রুপে পড়বো নাকি আলাদা পড়বো? আমি আমি যদি বলি তাহলে হচ্ছে গ্রুপে পড়া বেটার। যদি আমি করতাম কি, আমি হচ্ছে একবার আগে নিজে পড়তাম। একবার হচ্ছে আমার আমি ভাইবার পড়ার লেভেলটা কতগুলো লেয়ার ছিল। যেমন আমি একবার 2 দিনের মধ্যে তোমার নিজে নিজে শেষ করতাম, 2 দিনের মধ্যে, 2.5 দিনের মধ্যে নিজে নিজে পড়ে ফেলতাম। 3 দিনে আমার ভাইবার আগে 5-6 দিন মন থাকতো, তো 2-3 দিনের মধ্যে নিজে নিজে পড়ে শেষ করতে পারতাম। ডটে এসে আমার সব শেষ হবে, কিছু কিছু তো বাদ থাকবে। তো হচ্ছে তারপরে আমি 2 জন বা 3 জনের গ্রুপে চলে যেতাম, ঠিক আছে? 2 জন বা 3 জনের গ্রুপে চলে যেয়ে ওদের সাথে ডেমো দিতাম, ওরা শুনতাম, ওরা নিতাম। এবার হয় কি, তোমার পড়া যেগুলো মিস যায়, ওরা কিন্তু পড়াগুলো ধরা যায়। তোমার যেগুলো ভুল যায়, ডেমো দিলে ওই ভুলগুলো কিন্তু ওরা ধরা যায়। এবার হয় কি, তোমার ছোট পড়ার চান্সটা থাকে না। ডেমো দেওয়ার একটাই মানে গ্রুপে পড়ার একটাই ফ্যাসিলিটি, সেটা হচ্ছে তোমার পড়াটা স্পিড আপ হয় যদি তোমার মানে কোম্পানি ভালো হয়। আর যদি কোম্পানি চিল কোম্পানি হয়, তাহলে তো পড়া পড়বো না কিছু। তো একটু ট্রাই করবো যে টার্গেট নিয়ে পড়তে। তো টার্গেট নিয়ে পড়লে হয় কি, তোমার পড়া স্পিড আপ হয়, প্লাস হচ্ছে ডেমো দিলে তোমার শর্ট ব্লক হওয়ার চান্সটা কম থাকে। ফার্স্ট ইয়ার এক্সামে নিয়ে শর্ট ব্লক হবেই। এই শর্ট ব্লকটা ওভারকাম করার জন্য ট্রাই করবা ডেমো দিতে, গ্রুপে ডেমো দিতে। ওয়েল ভাইয়া, অনেক সুন্দর করে আপনি এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার ব্যস্ততম সময় থেকে। ভাইয়া, লাস্ট 2 মিনিট যদি আমাদের জন্য কিছু বলতেন, একদম গ্রসলি কিভাবে ভালো করা যায় বা কিভাবে পড়বো এখন থেকে, এরকম কিছু। আচ্ছা, মেডিকেল সায়েন্সে যেহেতু আসছি আমরা সবাই, তো হচ্ছে একদিন আগে ডাক্তার হওয়াই লাগবে। তো ফার্স্ট কোর্সটা একটু কঠিন যাবে তোমাদের। আর কঠিন না, অনেক কঠিন যাবে। হ্যাঁ, এখন আমার বলতে পারো যে ভাই এতক্ষণ ভালো কথা বলে এখন কি বললেন। দেখা গেছে যে ভাইবার আগের দিন আপনার তোমরা যার ভাইবা থাকে সে শুধুমাত্র বুঝে যে কি পরিমাণ কষ্ট যায়। তো আমি একটা কথা বলবো, পরীক্ষার আগের দিন প্লিজ 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 প্রেশার নিও না। লিস্ট 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর ট্রাই করবো পরীক্ষার আগের দিন, এবং একটু মাইন্ডটা ফ্রেশ রাখার ট্রাই করবা, সবার সাথে ভালো ব্যবহার করবা। দেখেছে যে তোমার যদি তুমি শান্ত থাকো, অনেক কিছুই তুমি ওভারকাম করে আসতে পারবে। আর ভাইবা বোর্ডে গেলা, সব বাই এনি চান্স তোমার ভাইবা খারাপ হয়ে গেল, নট নেসেসারি যে তুমি ফেল করো। তুমি তোমার জুনিয়র লেকচারের কাছে যাবা, ম্যামকে বুঝাবা যে ম্যাম এরকম এরকম হয়েছে, কাইন্ডলি যদি আপনি কিছু করতে পারেন। কারণ রেগুলার স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্টদের কখনো ফেল করে না তারা। এটা গেল। সেকেন্ড হচ্ছে তোমরা সবাই অবশ্যই শেয়ার করে পড়বা, শেয়ার করে পড়বা, তারপর হচ্ছে গ্রুপে পড়বা বা মানুষকে হেল্প করে পড়বা। তো এতে করে মানে এতে করে হয় কি, যে তোমার ব্যাচে যদি 125 জন ছেলে থাকে, সরি 125 জন স্টুডেন্ট থাকে, 125 জনের মধ্যে 125 জন কিন্তু ভালো স্টুডেন্ট না। 30 জন ভালো স্টুডেন্ট ফার্স্ট ক্লাস, 60 জন হচ্ছে আমার অ্যাভারেজ স্টুডেন্ট, বাকিরা কিন্তু একটু আমার সামহাও একটু এদিক সেদিক চিল করে পড়ে। তো ওরা ওদেরকে পিছনে রেখা পড়া অ্যাকচুয়ালি একটু উইয়ার্ড লাগে। তো হচ্ছে ট্রাই করবা ওদেরকে হেল্প করা, ওদেরকে কোনো একটা গ্রুপে ফেলে দেওয়া,
এর আগে তোমরা যে এমসিকিউ গুলো সলভ করো, অবশ্যই যারা ভালো স্টুডেন্ট, যারা অনার্স ফাইনালের জন্য পড়ে আসছো বা যারা রেগুলার ছিল, ওরা কিন্তু এমসিকিউ গুলো সলভ করে ফেলবা, আজকে গিয়েই সলভ করে ফেলবা। তো তোমরা কি সলভ করে ক্যান্ডিডেট একটু ওদের প্রোভাইড করে দিও, দরকার ওদের জি ইনভলভ ভাইয়া। করো। ওদের যে ইনভলভ করো, ওরা যে করবে না তা না, ওরা ইনভলভ হবে। তো হচ্ছে ওদের ইনভলভ করো, ওদের নিয়ে পড়ো, বাট একসাথে থাকি। 6 মাস পিছিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা খারাপ। হ্যাঁ, যখন যে পিছিয়ে যায় বা তোমার ব্যাচমেট বা রুমমেট যদি এরকম হয়, তো হচ্ছে ব্যাপারটা একটু বিরাট লাগে। হ্যাঁ, তো কাইন্ডলি একটু ট্রাই করবো যে কোঅপারেট করো, সবার সাথে কোঅপারেট করো, ব্যাচমেটের সাথে ভাইয়া করবা, সিনিয়রের সাথে করবা, জুনিয়রের সাথে করো, আর অবশ্যই ক্লাস টিচারের সাথে করো, ঠিক আছে? ভাইয়া আরেকটা হ্যাঁ কোয়েশ্চেন ভাই ছিল, বলো। যদি আমাকে একটু সময় দেওয়া হতো। প্রত্যেকটা হ্যাঁ কার্ড থেকে কোন কোন ফিগার গুলো শিখতে হবে, অ্যাজ ইন লাইক কোন ফিগার গুলো ইম্পর্টেন্ট, একটু বলবেন ভাইয়া? আচ্ছা, প্রত্যেকটা কার্ড থেকে কোনগুলা পড়বা, ঠিক আছে আমি একটু বলে দিই। তাহলে হচ্ছে যেমন হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু দা কি বলে ইন্ট্রোডাকশন টু দা ফিজিওলজি যদি তুমি যাও, যেমন হচ্ছে তোমার জি ভাইয়া। সোডিয়াম পটাশিয়াম পাম্প গুলো আছে, তারপর হচ্ছে হুম। তোমার মাসেল কন্ট্রাকশনটা আছে, তারপর হচ্ছে তোমার অ্যাকশন পটেনশিয়াল যে কোশ্চেন গুলো আছে, তারপর হচ্ছে যে সেলুলার অর্গানিক আছে, ওগুলো একটু ভালো করে পড়ে ফেললা। তারপর হচ্ছে তোমার ব্লাডে চলে গেলাম, ব্লাডের ক্ষেত্রে হচ্ছে ব্লাডের যে প্রপার্টি গুলো আছে, তারপর হচ্ছে ব্লাডের যে তোমার কি বলে এগুলা, এই যে প্লাজমা প্রোটিনের যে ক্যারেক্টারিস্টিক গুলা, তারপর হচ্ছে যে তোমার যে ব্লাড ক্লটিং প্রসেসটা, তারপর হচ্ছে তোমার এই ফেট এন্ড অফ ওল্ড আরবিসি, মানে আরবিসি ডিস্ট্রাকশন হওয়ার পরে আমার কি হয়, এটার সাথে কিন্তু জন্ডিস রিলেটেড, তো ওইখান থেকে কিন্তু জন্ডিসে চলে যাবে। তারপর হচ্ছে ডাব্লিউবিসির সাথে যে ডাব্লিউবিসি দিয়ে তত একটা ঘুরাবে না, কিন্তু তোমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, এখান থেকে তোমার হচ্ছে আইএইচ ব্লাড গ্রুপিং এ চলে যাবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এগুলো কিন্তু তোমার ধরে। তারপর হচ্ছে হিমোস্ট্যাসিস প্রসেসটা তোমরা গাইডটা একটু দেখে নিও, অথবা যদি গাইডে না বুঝো তাহলে হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, ভিডিওটা দেখে নিও। তারপর হচ্ছে কোয়াগুলেশন প্রসেস, নট নেসেসারি যে তোমার কোয়াগুলেশন প্রসেস লাগবে তা না, কোয়াগুলেশন ফ্যাক্টর ফার্স্টের 4টা ফ্যাক্টর একটু দেখে যাও, ঠিক আছে? দেন হচ্ছে তোমার সিবিএস এ চলে যাও। সিবিএস এ আমি অবশ্যই বলবো যে তোমার যে ফ্লো চার্ট গুলো আছে, যে রিফ্লেক্স গুলো আছে, ব্রেন রিফ্লেক্স বা যে হার্টের যে কন্ডাকশন সিস্টেম, হার্ট সাইকেল, এগুলো একটু ভালো করে আইডিয়া নিয়ে যাও। যদি হার্ট সাইকেলটা না বুঝারই কথা, কাইন্ডলি সামহাউ সিনিয়র হোক, জুনিয়র হোক, ব্যাচমেট হোক, ডেমো নাও, ভিডিও দেখো, যেভাবে পারো হার্ট সাইকেলটা ভালো করে বুঝে তারপরে বায়োবোর্ডে ঢুকো। তারপর হচ্ছে রেসপিরেশন চলে যাও। রেসপিরেটরি যে সেন্টার গুলো আছে, সেন্টার গুলো নিয়ে ভালো একটা আইডিয়া রাখবা, কোন সেন্টার কোথায় অবস্থিত, কোন সেন্টার কি ফাংশন, সেগুলো নিয়ে একটা আইডিয়া রাখবা। তারপর হচ্ছে তোমার যে যে তোমার কি জানি বলে কার্ডিয়াক সাইকেলের যে প্রসেস, ভেন্ট্রিকুলার সিস্টোলে কি হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে কি হয়, ওগুলো একটু দেখলা। হার্ট রেট, কার্ডিয়াক আউটপুটের যে ফ্যাক্টর গুলা, ওগুলো একটু মাথায় রাখবা। ফ্যাক্টর গুলোর সাথে টিচারদের আলাদা একটা রিলেশন থাকে, কারণ হচ্ছে এই ফ্যাক্টর গুলোর উপর প্যাথোলজি রিলেটেড। তো তুমি যদি এগুলো না পারো ভাই, একটা এমবারেসিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। দেন হচ্ছে তুমি ইয়েতে চলে যাবা, রেসপিরেটরি সিস্টেমে তো বললাম। তারপর হচ্ছে জিআইটি তে এত কিছু লাগবে না, তুমি হচ্ছে তোমার 3টা হরমোন, গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন আর সিক্রেটিন, এই 3টা হরমোনের ব্রিফ আইডিয়া রাখবা। দেন হচ্ছে পেরিস্টালসিস নিয়ে একটু ব্রিফ আইডিয়া রাখবা। তারপর হচ্ছে তোমার যে রেনালের মধ্যে হচ্ছে কাউন্টার কারেন্ট হাইপোথিসিসটা মাস্ট লাগবে। তারপর হচ্ছে তোমার ডাইলুট ইউরিন ফর্মেশন, দেন হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন, এগুলো একটু কাইন্ডলি পড়ে ফেলবা। দেন হচ্ছে এন্ডোক্রাইন, আমি সবসময় বলবো এন্ডোক্রাইনটা সবচেয়ে বেশি এমফাসিস দেওয়ার। এন্ডোক্রাইনটা এমনও অনেক হয়েছে যে এন্ডোক্রাইন দিয়ে ভাইবা শুরু হয়েছে, এন্ডোক্রাইন দিয়ে ভাইবা শেষ হয়েছে। আর টিচার যদি তোমার ঘুরাতে চায়, তোমার যদি মানে তোমার থেকে যদি ভালো কিছু মার্কস চায়, তো হচ্ছে তুমি অবশ্যই নার্ভাস সিস্টেমটা ভালো করে পড়ে যাবে। অবশ্যই এন্ডোক্রাইনের ক্ষেত্রে তোমার থাইরয়েড, প্যারাথাইরয়েড, গ্রোথ হরমোন, এই 3টা লাগবে। থাইরয়েড, প্যারাথাইরয়েড আর গ্রোথ হরমোনের সাথে রিলেটেড ডিজিজ গুলা, অ্যাসোসিয়েটেড ডিজিজ গুলো, ওইগুলা একটা ব্রিফ আইডিয়া রাখবা, যাতে তোমাকে ধরতে পারলে তুমি যেন ব্ল্যাঙ্ক না হও। তারপর জি হচ্ছে ভাই। তোমার স্পেশাল সেন্স ভাই থেকে একটু হচ্ছে তাড়াতাড়ি শেষ করলে একটু বেটার হয়, অলরেডি আমরা 1 ঘন্টা 1 ঘন্টার উপরে চলে যাচ্ছি, হ্যাঁ 1.5 ঘন্টা স্পেশাল সেন্স থেকে হচ্ছে তুমি অবশ্যই ফ্লোচার্ট গুলো দেখে যাবা, মানে একটা গ্রস আইডিয়া রেখে যাবা। এত ডেপথও লাগবে না, এত সুপারফিশিয়ালও না, একটা গ্রস আইডিয়া নিয়ে যাবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে মিয়সি, ফার্দার প্রসিড করো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া। এতটা সময় দেওয়ার জন্য, এত সুন্দর করে আমাদের সবকিছু বলে দেওয়ার জন্য। আশা করছি সবারই অনেক প্রবলেমে সলভ হয়েছে, তাও অনেক কিছু আসলে এত কম সময়ের মধ্যে একটা সম্ভব লাস্ট না। কোয়েশ্চেন। আর কোশ্চেন ভাইয়া নেক্সট
আর আপু, আমাদের একটা। ভিডিওটা তো লাইভে থাকবে, তো আপনারা এটাকে আবার দেখতে পারেন। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা আচ্ছা, বলুন। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ইনবক্সে নক দিতে পারো, সমস্যা নেই। আমি ইনশাল্লাহ ভয়েস টেক্সট বা টাইপ করে হলেও ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। হয়তো একটু দেরি হবে, বাট ইনশাল্লাহ রিপ্লাই পাবা। ঠিক আছে, তোমরা আমার ভিডিও, আমি কখনো তোমাকে আইডি তো পেলাম না ভাই, ইনবক্স message করে ঠিক আছে। আর কার লাস্ট কোশ্চেন ছিল বলতে পারো, হ্যাঁ। সমস্যা নেই। অ্যানাটমিতে কি যে আমাদের তো ফিক্স নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হয়, যে 9টার মধ্যে 7টা বা এরকম, তাই না? আমরা কি বেশি অ্যান্সার করতে পারবো যদি সময় থাকে? বেশি বেশি অ্যান্সার বলতে ভাইয়া মানে 9টা থেকে 7টা কোশ্চেনের বেশি অ্যান্সার করতে চাও? হ্যাঁ, 8টা ধরেন, একটা এক্সট্রা করে দিয়ে আসলাম জাস্ট সেফ না থাকার না, জন্য। কেন? তোমার তো কোশ্চেন তো 7টার জন্য লিমিটেড, তাই না? আচ্ছা তোমার কিন্তু আচ্ছা আচ্ছা, মানে এমন হবে না যে একটাতে মার্কস কম আসলো অন্যটাতে মার্কস বেশি আসলো, সো না যেটা না বেটার না ওটা না দিই। না না না, আমি বলি, আচ্ছা। তুমি মনে করো, হ্যাঁ তুমি মনে করো গ্রুপ এ তে 7টা কোশ্চেন, তোমার 7টা কোশ্চেন আনসার করলা, 7টা কোশ্চেনের মধ্যে তুমি ভালো একটা মার্কস পেলা, 7টা কোশ্চেন আনসার করে ভালো একটা মার্কস পেলা। আরেকটা গ্রুপ বি তে গিয়ে তুমি করলা কি একটু খারাপ পরীক্ষা দিলা, তো তোমার গ্রুপ এ এর কোশ্চেন কিন্তু গ্রুপ বি তে চলে যাবে। গ্রুপ এ এর থেকে যে বেশি মার্কসটা পাইছো, ওই গ্রুপ এ এর বেশি মার্কসটা কিন্তু গ্রুপ বি তে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? মানে তোমার যখন রেজাল্ট হয় গ্রুপ জি এ ভাই, জি গ্রুপ ভাই, বি কম্বাইন্ড রেজাল্ট হয়, মানে জি তুমি ভাই, জি কম্বাইন্ড ভাই। পাস করতে হবে তোমার। ঠিক আছে, রিটেনটা তোমার কম্বাইন্ড পাস করতে হবে, আলাদা আলাদা না। ভাই আলাদা পাস, রিটেন আলাদা পাস, অস্ত্র আলাদা পাস। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য। হোপফুলি আপনাদের সবার সমস্যাগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে। তাও যদি আপনাদের আরো প্রবলেম থাকে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জেনেসিস এর মাধ্যমে, অথবা ভাইয়াকে ইনবক্সও নক করে অবশ্যই যে কোনো অবশ্যই প্রবলেমে। জেনেসিসটা আমি বলবো, জেনেসিস একটা পারফেক্ট গাইডলাইন। তোমাদের যে ক্লাস প্রোগ্রাম চলতেছে না, সেটা জি অবশ্যই একটা পারফেক্ট গাইডলাইন। কাইন্ডলি তোমরা প্লিজ 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 ক্লাস প্রোগ্রামটা অ্যাটেন্ড করো। ওরা যারা মেন্টর আছে ওরা খুবই ডেডিকেটেড, ওরা আমার ব্যাচমেট, ওরা হয়তো অন্য মেডিকেলের, বাট ওরা খুবই ডেডিকেটেড। প্লাস হচ্ছে আমি ওদের কোশ্চেন গুলো দেখছি, কোশ্চেন গুলো খুবই হাই স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। যদি কোশ্চেন গুলো ফেস করে অ্যাটলিস্ট ভালো একটা আইডিয়া পাবো। অ্যাটলিস্ট পরীক্ষা দিতে না পারো, কোশ্চেন গুলো কালেক্ট করে পড়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে গিয়ে এটাই আজকের প্রোগ্রাম। আর আমরা আমরা চাইবো এরপর এরকম আরো অনেক প্রোগ্রাম হোক। আপনারা যদি এরকম ইন্টারেস্টেড থাকেন, তখন হয়তো আরো বেশি জানতে পারবেন। এছাড়া জেনেসিসও আমাদের সাথে আপনাদের এই নতুন পথ চলা সুদূর হোক, দোয়া করছি। খুব সুন্দরভাবেই আমাদের এই প্রফের প্রিপারেশন নিতে পারবো আমরা জেনেসিসের সাথে ইনশাল্লাহ। এবং আমাদের প্রফ প্রিপারেশন যেন সুন্দর হয়, এই জন্যই সবসময় কাজ করে যাচ্ছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। আশা করছি আমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে আপনারা সহযোগিতা পাবেন এই প্রোগ্রামটি সুন্দরভাবে যদি আপনারা আপনাদের কাজে লাগান তাহলে। এছাড়া যে কোনো সমস্যা হলে আমাদেরকে নক দিতে পারবেন। আমরা চাইবো জেনেসিস এর সাথে যে গড়ে ওঠা নতুন সম্পর্কগুলো এগুলো অটুট থাকুক সব সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিয়সী, থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।